আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়ান শট ক্লাসে। আমি রাকিবুল হাসান। তোমাদের সাথে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অভাগীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আমরা এই গল্পটা থেকে বেসিক্যালি যে জিনিসটা শিখতে পারি সেটা হচ্ছে প্রাচীনকাল থেকে আমাদের সমাজের ভেতর ধনী দরিদ্রের ভেতর বা উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণীর মানুষের ভেতর যে দ্বন্দ্বটা চলে আসছে, তাদের ভেতরকার যে পার্থক্যটা রয়েছে সেইটা নিয়ে বেসিক্যালি এই গল্পে আলোকপাত করা হয়েছে। এবং এটা থেকে আমরা ধনী দরিদ্র, ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে প্রত্যেকের সাথে যে সমান মানবিক আচরণ করা উচিত সেই বিষয়টার উপর যে শিক্ষাটা আমাদের দেওয়া হয়েছে সেটা নিয়েই বেসিক্যালি আমাদের এই অভাগীর স্বর্গ এই গল্পটা। সো আমরা এই গল্পটাতে যাওয়ার আগে এবং এই গল্প রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমার মনে হয় এইটা নিয়ে আমরা যদি একটু বেসিক যে আলোচনাটা, বেসিক যে কথাবার্তাটা সেটা যদি একটু কমপ্লিট করে নিই, তাহলে আমার মনে হয় যে এখান থেকে এই অধ্যায় রিলেটেড যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সলভ করা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। সো আসো আমরা এখানে শুরুতেই কয়েকটা টপিক নিয়ে একটু আলোচনা করব। প্রথমত আমাদের লেখক পরিচিতি, আমাদের অভাগীর স্বর্গ যে গল্পটা এটা লিখেছেন আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা জানি। এখন এখানে লেখক পরিচিতি ওয়ান শটে আমি কেন আলোচনা করছি, কারণ ওয়ান শটে বেসিক্যালি আমরা সিকিউ এবং এমসিকিউ দুইটা পার্টি আলোচনা করব। এবং আমরা জানি যে এমসিকিউ যে অংশটা থাকে এবং আমাদের সিকিউ এর জ্ঞানমূলক যে অংশটা থাকে সেই দুইটা অংশেই কিন্তু লেখক পরিচিতি থেকে মাঝে মাঝেই প্রশ্ন আসে। সো লেখক পরিচিতিটাকে আমরা মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করি, একটু ফাঁকিবাজি করার চেষ্টা করি আমরা, বাট এই জিনিসটা থেকেও কিন্তু প্রশ্ন হয়। সো যেহেতু এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, সুতরাং আমাদের লেখক সম্পর্কে যে কোনো গল্প বা যে কোনো কবিতা পড়তে গেলে ওইটা আসলে যিনি লিখেছেন তার সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন জানা থাকা আমাদের জন্য দরকারি বলে আসলে আমাদের বিশ্বাস। সো আসো আমরা যদি প্রথমে আমাদের যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইনার সম্পর্কে অল্প করে ছোট্ট কথায় কয়েকটা বিষয় সম্পর্কে একটু জেনে নিই। যে ইনার জন্ম হচ্ছে 1876 সালে, উনি মারা গেছেন 1938 সালে। এবং ওনার বেসিক্যালি জীবনের যেই একটা দীর্ঘ সময় সেই সময়টা উনি মায়ানমারে কাটিয়েছেন। সো উনি 1876 সালে ওনার জন্ম, এবং পরবর্তীতে ওনার FA শ্রেণীতে পড়াশোনার সময় উনি বেসিক্যালি পড়াশোনাটা আসলে আর কন্টিনিউ করেন নাই, এবং সেই সময় উনি হচ্ছে মায়ানমারে চলে যান। মায়ানমারের হচ্ছে রেঙ্গুনে উনি কাজ করেন। রেঙ্গুনটা মোটামুটি 2006 সাল পর্যন্ত আমাদের মায়ানমারের রাজধানী শহর ছিল। বর্তমানে মায়ানমারের রাজধানী শহরটার নামটা হচ্ছে নেপিডো। রেঙ্গুনটা এখন ওইখানকার রাজধানী নাই, বাট 2006 সাল পর্যন্ত ছিল। সো আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের মায়ানমারে চলে যান 1903 সালে। সো 1903 সালে উনি বার্মা গেলেন। এরপরে সেইখানে উনি 1916 সাল পর্যন্ত অবস্থান করেন, এবং এইখানে অবস্থানকালেই বেসিক্যালি উনি সাহিত্য নিয়ে যে পড়াশোনা ঘাটাঘাটি লেখালেখি যে কাজটা সেটা এখানে উনি শুরু করেন। এবং 1916 সালে উনি হচ্ছে বেসিক্যালি কলকাতায় আবার ফেরত আসেন, এবং এই কলকাতায় ফেরত আসার পর থেকে উনি ওনার যে সাহিত্য চর্চাটা সেটার উপর আসলে সম্পূর্ণ মনোনিবেশ করেন। এবং আমরা জানি যে শরৎচন্দ্র আমাদের পুরা বাংলা যে সাহিত্যটা রয়েছে সেখানে দুর্লভ জনপ্রিয়তার অধিকারী বলা হয় তাকে। দুর্লভ জনপ্রিয়তার অধিকারী বলার কারণটা কি? কারণটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যে ধরনের উপন্যাসগুলো উনি লিখেছেন, বেসিক্যালি সবগুলো উপন্যাসই কিন্তু আসলে জনপ্রিয় হয়েছে, পাঠক সমাজে সেটা সমাদৃত হয়েছে। এই কারণে তাকে আমরা বলি দুর্লভ জনপ্রিয়তার অধিকারী। যেরকম দেবদাস যে উপন্যাসটা, এটার নাম কম বেশি আমরা সবাই জানি। এর সাথে সাথে বড়দিদি, তারপরে হচ্ছে বিরাজ বউ, তারপরে যে আমাদের ছোট গল্প যেগুলো রয়েছে, আমরা ক্লাস 9-10 পড়ছি অভাগীর স্বর্গ, এইচএসসিতে আমরা বিলাসী নামের একটা গল্প পড়ি, এরপরে মহেশ নামের আরেকটা গল্প আছে। সো এই যে গল্পগুলো, প্রত্যেকটা গল্প প্রত্যেকটা উপন্যাসই কিন্তু পাঠক সমাজে অনেক বেশি জনপ্রিয় এবং সমাদৃত। সো এটার কারণে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলি যে উনি আমাদের বাংলা কথা সাহিত্যে দুর্লভ জনপ্রিয়তার অধিকারী। আরেকটা বিষয় এখানে একটু খেয়াল রাখা দরকার, কথাটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা বলি কথা সাহিত্যিক। ওনার ক্ষেত্রে অনেকেই হয় যে আমরা থাকি যে আমরা যখন সৃজনশীল প্রশ্নের উত্তর করতে যাই অনেক সময় কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই কথাটা বলে ফেলি, বাট আসলে কবি কথাটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে খাটে না। কারণটা কি? কারণটা হলো উনি কোনো কবিতা লেখেন নাই। সো যিনি কবিতা লেখেন নাই তাকে আমরা কিন্তু কবি বলতে পারি না। সেই কারণে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে লেখক, সাহিত্যিক, কথা সাহিত্যিক এই ধরনের বিশেষণে বিশেষায়িত করতে পারলেও তাকে আমরা কখনো কবি বলবো না। এই জায়গাটা থেকে আমাদের কিন্তু একটু সতর্ক থাকা দরকার। আচ্ছা, তো এই যে 1916 সালে কলকাতায় ফেরত আসলেন, আসার পরে সেখান থেকে উনি হচ্ছে সাহিত্য চর্চায় সম্পূর্ণরূপে মনোনিবেশ করলেন, এবং 1920 সালে উনি একটা পুরস্কার পাইলেন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে হচ্ছে জগত্তারিণী এই পদকটা প্রদান করে। এবং 1936 সালে তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট, ডিলিট মানে হচ্ছে ডক্টর অব লিটারেচার, সো এই ডিগ্রিটা উনি হচ্ছে, ডিগ্রি তো না বেসিক্যালি উপাধি বা খেতাবটা উনি আসলে লাভ করেন। আর ওই যে 1938 সালে তো উনি মারাই যান। সো এই হচ্ছে আমাদের শরৎচন্দ্র নিয়ে বেসিক কিছু কথাবার্তা, যেটা একেবারে আমরা যেহেতু শরৎচন্দ্রেরই লেখা পড়তেছি, সো তার সম্পর্কে যে কথাগুলো একটু জানা দরকার, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে জানিয়ে রাখলাম। এখন এটার সাথে সাথে আমরা আমাদের যে মূল গল্পটা আছে সেইটার দিকে যদি একটু আগাই, তাহলে আমরা দেখবো যে অভাগীর স্বর্গে মূলত আমাদের এই যে গল্পটা অভাগীর স্বর্গ, এই গল্পটাতে আমাদের 2-3টা জিনিসের দিকে একটু খেয়াল করা হয়েছে। প্রথমত হচ্ছে আমাদের অমানবিক যে জাতিভেদ প্রথা, অমানবিক জাতিভেদ প্রথা, এই বিষয়টার উপর আলোকপাত করা হয়েছে এই গল্পটার দিকে।
এরপরে সেকেন্ড যে বিষয়টার উপর আলোকপাত করা হয়েছে সেটা হচ্ছে জমিদার শ্রেণীর শোষণ ও নির্যাতন। এবং তৃতীয় যে শিক্ষাটা আমরা এই গল্পটা থেকে পাই সেটা হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি মানবিক হবার বা মানবিক আচরণ করার যে শিক্ষাটা সেটা আমরা এখান থেকে পাই। সো আমরা দেখলাম যে আমাদের অভাগীর স্বর্গ যে গল্পটা রয়েছে এই গল্পটাতে বেসিক্যালি তিনটা জিনিসের উপর ফোকাস করা হচ্ছে। প্রথমত এখানে অমানবিক জাতিভেদের যে প্রথাটা সেইটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তার সাথে সাথে জমিদার শ্রেণীর শোষণ এবং নির্যাতনের যে বিষয়টা, যারা দরিদ্র শ্রেণীদের উপর আসলে তাদের অত্যাচার নির্যাতনটা কন্টিনিউ করে, তাদের বিষয়টা এখানে দেখানো হয়েছে। এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি যে আসলে আমাদের মানবিক আচরণ করা উচিত এই জিনিসটা এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এখন এখানে আরেকটা ছোট্ট ক্লু আছে। বিষয়টা কি? বিষয়টা হইলো এই যে জাতি, এরপরে বর্ণ, এরপরে শ্রেণী বিভেদ, এই যে কথাবার্তাগুলা, এইগুলা নিয়ে তোমরা দেখবা যে এই অধ্যায় রিলেটেড যে প্রশ্নগুলো হয়, বেসিক্যালি এমসিকিউ যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলোর ভিতর কিন্তু এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসে। জাতি বিভেদ, শ্রেণী বিভেদ, বর্ণ প্রথা, বর্ণ বৈষম্য, এই জিনিসগুলো বারবার ঘুরে ফিরে এখানে আসে। তো আমরা যদি এই তিনটা কনসেপ্টকে একটু আলোচনার ভিতরে নিতে চাই, আলোচনার ভিতরে কেন নিচ্ছি? কারণ এই যে এমসিকিউ প্রশ্নে বারবার এই টপিকটা আসে। তো আমাদের এই তিনটা বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার কাট ধারণা থাকা দরকার বলে আসলে আমরা মনে করি। তো আমরা যদি একটু দেখি যে জাতি বিষয়টা কি, জাতিটা হচ্ছে আমাদের জন্মভূমি রাষ্ট্র অথবা আমাদের হচ্ছে ধর্ম অথবা হচ্ছে আমাদের বর্ণ ইত্যাদির ওপর বেস করে আমাদের যে শ্রেণী বিভাগটা, এই জন্মভূমি রাষ্ট্র, আমি কোন রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি, অথবা আমার ধর্মটাকে আমরা বেস করতে পারি, অথবা আমাদের বর্ণটা, বেসিক্যালি বর্ণ বলতে আসলে সাদা কালো এই বিষয়টাকে বোঝায়। তো এই বিষয়গুলোর উপর বেস করে আমাদের যে বিভাজনটা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে জাতি। যেরকম আমরা আমরা যদি আমাদের কথা বলি, আমরা হলাম জাতি হিসেবে বাঙালি জাতি, তাই না? সো এই যে বাঙালি যে জাতিটা, এটা হচ্ছে জাতির একটা এক্সাম্পল। এরপরে আমরা যদি বর্ণ নিয়ে কথা বলি, বর্ণটা বেসিক্যালি হলো আমাদের গায়ের রং। সো আমরা যদি বর্ণের বিভাজনটা দেখতে যাই তাহলে আমরা বলতে পারি যে সাদা এবং কালোর ভেতরের যে বিভাজনটা সেটাকে আমরা এই বর্ণ কথাটা দিয়ে ইন্ডিকেট করতে পারি। তবে বর্ণের আরেকটা অর্থ আসে জাতি। সো বর্ণটাও সামহাও অর আদার জাতি নামের যে কথাটা আছে এটার সাথে ইনভলভ। এবং আমরা যদি হিন্দু ধর্মের যে বর্ণপ্রথার বিষয়টা আছে সেটার দিকে একটু খেয়াল করি তাহলে দেখবো যে এখানে আমাদের মোটামুটি 4টা শ্রেণী রয়েছে। কি কি? আমাদের হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এর মধ্যে সব থেকে উঁচু শ্রেণী হচ্ছে ব্রাহ্মণ এবং সব থেকে নিচু শ্রেণীর যারা তাদেরকে আমরা বলি হচ্ছে শূদ্র। আর মাঝখানে ক্ষত্রিয় আর বৈশ্য এই দুইটা ক্যাটাগরি আরো থাকে। সো এই যে আমাদের বর্ণপ্রথা যেটা আছে সেখানেও কিন্তু দেখি যে আমাদের উঁচু এবং নিচু শ্রেণীর ভেতরকার যে বিভেদটা, উঁচু শ্রেণী, তারপরে একটু কম উঁচু, তারপরে একটু নিচু, তারপরে সব থেকে নিচু, এরকম আমাদের বিভাজন কিন্তু ওইখানেও থাকে এবং সেটাকে আমরা বর্ণপ্রথা এই কথাটা দিয়ে আসলে ইন্ডিকেট করি। সো বর্ণ জিনিসটাও কিন্তু আসলে সামহাও অর আদার আমাদের জাতি নামের যে বিষয়টা আছে এটাকে ইন্ডিকেট করতেছে। এবং সর্বশেষ যে কথাটা আসে শ্রেণী, এই শ্রেণী কথাটা দিয়ে আমাদের যে বিষয়টাকে ইন্ডিকেট করা হয় সেটা হইল সম্প্রদায় অথবা সমাজ। সম্প্রদায়টা কি? সম্প্রদায় হইল একটা নির্দিষ্ট গোষ্ঠী। আর সমাজটা কি? সমাজটা আবার সামহাও আমাদের জাতি কথাটার সাথে আসলে রিলেটেবল হয়ে যায়। সো আলটিমেটলি যদি আমরা দেখি যে তিনটা কথা, জাতি, বর্ণ এবং শ্রেণী, এই তিনটার কিন্তু মেইন অর্থটা বা মূল যে মিনিংটা এরা আমাদেরকে প্রোভাইড করতেছে সেটা কিন্তু সেম। জাতি দিয়েও আমরা বুঝতেছি যে মানুষের ভিতরকার এক ধরনের বিভাজন আছে, এখানে আমরা বেসিক্যালি বাঙালি জাতি বলতে পারি। কিন্তু আমরা যদি আবার হচ্ছে ব্রাহ্মণ জাতি বলি, সেটা মানে ব্রাহ্মণ জাত এটা যদি আমরা বলি তাহলে কিন্তু একেবারে যে ভুল হবে সেরকম না। আবার বর্ণ দিয়ে ওই যে উঁচু নিচুর যে বর্ণের বিভাজনটা সেটাকে আমরা ইন্ডিকেট করতে পারি, বা সাদা কালোর যে বিভাজনটা সেটাকেও ইন্ডিকেট করতে পারি, অথবা আমরা আলাদা করে জাতিকেও বুঝাইতে পারি। একই রকম ভাবে আমাদের শ্রেণী যে বিষয়টা আছে এটা দিয়ে আমরা সম্প্রদায় বা গোষ্ঠীকে বোঝাচ্ছি। এখন এই সম্প্রদায় বা গোষ্ঠী বা সমাজ যেটার কথাই বলি, আলটিমেটলি এইটাও কিন্তু একটা জাত বা একটা নির্দিষ্ট জাতিকে ইন্ডিকেট করে। সো আলটিমেটলি এই তিনটা কথা আমাদের প্রায় সেম সেম। এখন এদের ভেতর যদি আমরা একেবারে সূক্ষ্ম করে একটু পার্থক্য করতে যাই তাহলে আমরা বলতে পারি যে এইটা দিয়ে বেসিক্যালি দেশের ভিত্তিতে বিভাজনটা, এইটা দিয়ে বেসিক্যালি রঙের ভিত্তিতে বিভাজনটা, আর এইটা দিয়ে ওই যে শ্রেণীর ভিত্তিতে যে বিভাজনটা, বেসিক্যালি আমাদের জাতপাতের যে বিষয়টা থাকে সেইটা, আলটিমেটলি এই ধরনের পার্থক্যের বিষয়টা এখানে আসতে পারে। সো এই তিনটা বিষয় যদি আমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে আমার মনে হয় যে এমসিকিউ অথবা সিকিউতে আমাদের যে প্রশ্নগুলো আসে সেখানে আমাদের কনফিউজড হওয়ার অপশনটা একটু কমে যাবে। আমরা এখানে যে অপশনগুলো দেওয়া থাকবে সেই অনুসারে আমাদের মোটামুটি সঠিক অ্যান্সারটাকে আসলে দাগাইতে পারবো বা আমরা চুজ করতে পারবো বলে আমাদের বিশ্বাস। সো এই তিনটা জিনিস আমরা দেখলাম। এখন আসো আমরা হচ্ছে
অভাগীর স্বর্গ মূল যে টপিকটা আছে সেটার দিকে একটু আগে। এখন এইখানে আমরা কিছু প্রশ্ন রাখছি, এই প্রশ্নের আগে আমার মনে হয় যে আরেকটু গল্পটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। এখন এই গল্পটাতে আমরা দেখি যে অভাগী নামের একজন চরিত্র, একটা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটা আমাদের এই গল্পটাতে সুন্দর করে বলা হয়েছে যে আসলে যখন কোনো একটা ক্যারেক্টারের বা কোনো একটা মানুষের নামকরণ করা হয় তখন যেন বিধাতা অন্তরিক্ষে বসে, অন্তরিক্ষ মানে হচ্ছে আকাশ, তো আকাশে বসে বিধাতা যেন তার নামকরণটা নিয়ে একটু হাসাহাসি করে যে আসলে কি ধরনের মানুষ আর কি ধরনের নামকরণ তারা করতেছে, এটা নিয়ে বিধাতা যেন একটু মুচকি হাসে। যেরকম তোমরা যখন শুভা গল্পটা পড়ছো তখন খেয়াল করলে দেখবা যে শুভা গল্পে শুভার নাম রাখা হয় সুভাষিনী। সুভাষিনী মানে হচ্ছে যে সুন্দর কথা বলে, মিষ্টি কথা বলে, তাকে আমরা বলি সুভাষিনী। অথচ শুভা কিন্তু কথাই বলতে পারতো না। সেই যে তার যে নামকরণটা করা হয়েছে তার নামের সাথে তার যে মূল বৈশিষ্ট্যটা, এই দুইটার ভেতর কিন্তু বিপরীতধর্মী একটা বৈশিষ্ট্য বিদ্যমান। কিন্তু অভাগীর ক্ষেত্রে দেখা গেছে যে এইখানে আসলে তার নাম এবং তার যে জীবনটা, দুইটার ভেতর এরকম মানে কোনো বৈপরীত্য নাই, দুইটা একেবারে সিমিলার হয়ে গেছে। কারণ অভাগী যখন জন্ম নেয় তখন তার মা মারা যায়, সেই কারণে তারা জেলে বাবা কষ্ট পেয়ে একটু মনের দুঃখ নিয়ে তার নাম রাখে হচ্ছে অভাগী, এবং তার বাবাও এক সময় মারা যায়। আর অভাগীর আসলে বেঁচে থাকারও এরকম কথা ছিল না, বাট আলটিমেটলি সে সামহাউ কাঙালির মা হওয়ার জন্য হচ্ছে 30 বছর পর্যন্ত বেঁচে ছিল। আলটিমেটলি 30 বছর পর্যন্ত তার টোটাল লাইফ লাইন। আর আমরা জানি যে কাঙালির বয়স হচ্ছে 14 থেকে 15 বছরের মতো। সো তার 15 বছর বয়সে কাঙালির জন্ম হয়। সো এই যে আমাদের অভাগী যে ক্যারেক্টারটা, সে অল্প বয়সে তার মাকে হারিয়েছে, জন্মের সময় বেসিক্যালি তার মাকে হারিয়েছে, এরপর তার বাবাকে হারিয়েছে। এরপরে তার যার সাথে বিয়ে হলো, রসিক বাঘ নামের যে ক্যারেক্টারটা, তার সাথে বিয়ে হওয়ার পর কাঙালির জন্ম হইলো, কিন্তু রসিক বাঘ তাকে ত্যাগ করে অন্য আরেকটা বিয়ে করে অন্য গ্রামে চলে গেল। এরপরে কাঙালিকে নিয়ে সে আস্তে ধীরে কষ্ট করতে 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 এই কাঙালিকে মোটামুটি 14-15 বছর পর্যন্ত লালন পালন করে তাকে মোটামুটি একটু বড় করতে পেরেছে। তো এই যে ওভারঅল তার যে লাইফ লাইনের যে জার্নিটা, পুরা লাইফ লাইনের জার্নিটার দিকে খেয়াল করলে দেখি যে সারা জীবনই সে আসলে কষ্ট করে গেছে। সো তার যে দুর্ভাগ্য, তার সাথে এই অভাগী নামটা, দুইটা কিন্তু খুব সুন্দরভাবে স্যুট করে। এই কারণে লেখক বলছেন যে এই বিধাতা যখন মানুষের মানে বিধাতা সাধারণত মানুষের নামকরণ করার সময় অন্তরিক্ষে বসে একটু হাসেন, কিন্তু অভাগীর যেই নামকরণটা সেইটা বিধাতার এই হাসি থেকে একটু রেহাই পেয়েছিল, কারণ তার নামের সাথে তার জীবনের যেই কষ্ট, দুইটা আসলে সিমিলার হয়ে গেছে। এখন এই অভাগী একদিন সকালবেলা উঠে তার হচ্ছে ক্ষেত থেকে বা বাগান থেকে বেগুন তুলে নিয়ে বাজারে যাচ্ছিল বিক্রি করতে। এই বিক্রি করতে যাওয়ার সময় সে দেখে যে আমাদের ঠাকুর যে আমাদের হচ্ছে মুখোপাধ্যায় মহাশয় যিনি ছিলেন, সেই মুখোপাধ্যায় মহাশয়ের বর্ষীয় সেই স্ত্রী 7 দিনের জ্বরে তিনি মারা গেছেন। সো তার যেই শবযাত্রাটা সেটা সে দেখতে পায়। সো এই শবযাত্রাটা দেখে সে হাটে যাওয়া বাদ দিয়ে আমাদের হচ্ছে ওই শ্মশানের পাশে দাঁড়িয়ে একটু দূর থেকে, সে যেহেতু নিচু জাতের ছিল, অভাগী ছিল হচ্ছে দুলে নামের যে যাত্রা আছে সেইটা। সো দুলেটা কারা? দুলে হচ্ছে পালকি বহনকারী সম্প্রদায়, বা ডুলি বা পালকি যারা বহন করে তাদেরকে বলা হয় দুলে। সো সে একটু নিচু জাতের ছিল। আলটিমেটলি সে শ্মশানের কাছে যে মরা পুরানোটা দেখবে সেই কপালটাও তার ছিল না। এই কারণে সে দূরে দাঁড়িয়ে থেকে এই শবদাহটা দেখতে থাকে, এবং চিতা থেকে যে ধোঁয়াটা ওঠে সেই ধোঁয়াটা দেখে সে কল্পনা করে যে এই ধোঁয়াতে করে যেন হচ্ছে এখানে স্বর্গের রথ এসে নেমে পড়েছে, এবং এই ধোঁয়ার যেই কুণ্ডলিটা পাকিয়ে পাকিয়ে উপরে উঠছে সেটা যেন একটা স্বর্গের রথ, এবং সেইখানে করে আমাদের হচ্ছে সতীলক্ষ্মী মা ঠাকুরন স্বর্গে যাচ্ছে। তো এই কল্পনা করার সময় তার ছেলে কাঙালি সে এসে তাকে ডাক দেয়। তো সে সময় তার ঘোরটা ভাঙে, ঘোর ভাঙার পরে কাঙালি তাকে বলে যে হচ্ছে তুই ভাতটা রান্না করবি না, আমার তো খিদে পাইছে, দুপুর বেলা তো হয়ে গেল। সো মা তখন হচ্ছে তাকে নিয়ে যায়, যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পরে কাঙালিকে সে বলে যে আজকে আর তোর কাজে যে কাজ নাই, তুই আজকে আমার সাথে বসে গল্প শোন। সো কাঙালি যে কাজটা করতো সেখান থেকে সে হালকা পাতলা কিছু টাকা পয়সা পাইতো, জলযোগের পয়সা বলা হয়েছে গল্পে এখানে। জলযোগের পয়সা মানে বেসিক্যালি হাত খরচের যে টাকাটা সেইটা। এখন এই হাত খরচের টাকাটা যেহেতু মিস যাবে, যদি সে কাজে না যায় তাহলে হাত খরচের এই টাকাটা সে পাবে না। তখন সে মাকে বলে যে ওইখানে যদি আমি কাজে না যাই তাহলে তো আমাকে ওই টাকাটা দিবে না। তোর মা তখন ওকে বলে যে ঠিক আছে তাহলে তুই আয়, তোরে আমি রূপকথার গল্প শোনাই। সো মা যখন তাকে এইভাবে লোভ দেখাইছে তখন সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাজে যাবো না। তখন সে বসে পড়ে মায়ের সাথে গল্প শুনতে শুরু করে। এখন মায়ের এইদিকে হালকা একটু জ্বর চলে আসে, এবং এই জ্বরটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। মা তাকে রূপকথার গল্পে রাজপুত্তুর কোটালপুত্তুর এই গল্পগুলো শোনাইতে চায়, কিন্তু এইটা শোনাইতে যে যত বেশি তার হচ্ছে বলা হয়েছে গল্পে যে উষ্ণ রক্তস্রোত যত বেশি মস্তিষ্কে প্রবাহিত হইতে শুরু করে, তত বেশি সে হচ্ছে নতুন নতুন কথার বা উপকথার ইন্দ্রজাল রচনা করতে থাকে। মানে রাজপুত্র কোটালপুত্র দিয়ে আমাদের অভাগী গল্পটা শুরু করছে, বাট আলটিমেটলি তার জ্বরের ঘরে সে যে আসলে কি বলতেছে আবল তাবল সেইটা নিয়ে সে মানে শিওর না যে আসলে কি বলতেছে, এবং তার যে কথাটা সে আসলে যেটাই বলতেছে সেইটাই যেন কাঙালির কানে মধু বর্ষী হয়ে আসলে বর্ষিত হচ্ছে, তার কথার যেন কাঙালির কাছে খুব ভালো লাগতেছে। তো ধীরে ধীরে দেখা গেল যে আমাদের অভাগীর বিশাল জ্বর চলে আসছে। তো যখন সে অসুস্থ হয়ে পড়লো তখন আমাদের কাঙালি তার ঘটি বাঁধা দিয়ে, ঘটি বাঁধা বলতে তার পানি খাওয়ার যে পাত্রটা ছিল সেটা বন্ধক রেখে 1 টাকা নিয়ে যে ডাক্তারের কাছে দিয়ে, ডাক্তার বলতে একটা কবিরাজ যে এই গায়ের ছিল না, মানে কাঙালিরা যে গায়ে বসবাস করে সেই গায়ের ছিল না, অন্য গায়ের ছিল, সেখানে গিয়ে সে হচ্ছে ওই টাকাটা দিয়ে তারপরে তার কাছ থেকে কিছু ঔষধ নিয়ে এসে তার মাকে খেতে দেয়। কিন্তু তার মা সেই ওষুধটা কপালে ঠেকে উনুনে ফালাইয়া দেয়, দিয়ে বলে যে যদি ভালো হয় তাহলে এতেই হবে। আর তার অসুখের খবর শুনে প্রতিবেশীরাও তাকে দেখতে এসে তাকে বিভিন্ন রকম হচ্ছে টোটকা চিকিৎসা, মুষ্টিযোগ যেগুলা যে যেটা জানতো, যেরকম কেউ বলে যে হরিণের শিং ঘষা জল খাও, কেউ বলে হচ্ছে গেঁটে করি মানে খোলযুক্ত শামুক যেগুলা সেগুলা ঘষে ওইটা মধু দিয়ে মারাইয়া চাটাইয়া দাও, তাইলে হচ্ছে অসুখটা ভালো হইতে পারে। তো এরকম যে যে ওষুধের কথা জানে সে সেইটা বলে।
বাট আলটিমেটলি অভাগী তারা কোনোটাই পালন করে না। এবং এইভাবে মোটামুটি 5-6 দিন যাওয়ার পর, 5-6 দিন না 4-5 দিন যাওয়ার পরে সে প্রায় মরমর অবস্থা। এখন গ্রামের মধ্যে ঈশ্বর নাপিত বলে একজন মানুষ ছিল, যে নারী দেখতে জানতো, মানে এই যে পালস দেখে বুঝতে পারা যে আসলে সে কেমন, শরীরের অবস্থাটা কিরকম, এটা যে বুঝতে পারে। সো ঈশ্বর নাপিত এসে নারী দেখে, এবং নারী দেখে সে বুঝতে পারে যে আসলে এর মৃত্যু ঘনায় আসছে, খুব বেশি সময় আর হাতে নাই। তো তখন অভাগী কাঙালিকে বলে যে এবার ওই লোকটাকে একটু ডেকে আনতে পারিস। ওই লোকটা বলতে ওই যে রসিক বাঘ যে চলে গেছিল অন্য গ্রামে। তো কাঙালি তাকে যায়, যে তাকে ডেকে নিয়ে আসে, এবং অভাগী তার থেকে একটু পায়ের ধুলো চায়। অভাগী যখন তার কাছ থেকে পায়ের ধুলো চায়, তখন সে এই যে সারা জীবন ধরে এই স্ত্রীর প্রতি যে অন্যায় অবিচারটা করেছে সেইটার চিন্তা করে সে অনুতপ্ত হয়, এবং পায়ের ধুলো দিতে গিয়ে সে আসলে কেঁদে ফেলে। তো পায়ের ধুলো পাইলো, পাওয়ার পরে অভাগী সেই রাতটা কোনো রকম হয়তো কাটাইছে, বাট পরের দিন সকাল পর্যন্ত আর সে বেঁচে থাকে না। সকালের আগেই সে মৃত্যুবরণ করে। এবং তারপরে তাকে পোড়ানোর জন্য আমাদের রসিক বাঘ যে ছিল, সে যে কাঙালিদের উঠানে একটা বেল গাছ ছিল, সেই বেল গাছটা কাটার জন্য কুড়াল দিয়ে এখানে একটা ঘা মারে। সেই সময় আমাদের হিন্দুস্তানি দারোয়ানের যে চাকরটা ছিল, সরি হিন্দুস্তানি দারোয়ান যে ছিল, সে দারোয়ানটা এসে তাকে কষে একটা চড় লাগায়, আর বলে যে এটা কি তোর বাপের গাছ আছে যে কাটতে আসছিস। তো এরপরে হচ্ছে কাঙালি যে তাকে রিকোয়েস্ট করে যে না, এটা তো হচ্ছে আমার মায়ের হাতে পোতা গাছ, তো এটা একটু কাটি, আমার মায়ের যেই সৎকারটা আছে সেটা আমরা করি। কিন্তু দারোয়ান কোনোভাবে এখানে অনুমতি দেয় না। তারপরে প্রতিবেশীরা এসে দারোয়ানকে রিকোয়েস্ট করতেছে, এর মধ্যে আমাদের কাঙালি দৌড় দিয়ে চলে যায় হচ্ছে গোমস্তা অধর রায়ের বাড়ি। গোমস্তা বলতে রাজার প্রতিনিধি, যারা ওইখানে খাজনা টাজনা সংগ্রহ করে তারা। তো ওইখানে যাওয়ার পরে জিজ্ঞেস করে, মানে কাঙালি চিন্তা করছিল যে রাজারা পেয়াদারা ঘুষ টুস খায়, এটা তো বিশাল একটা অন্যায় কাজ। তো সে যে যদি অধর রায়কে এই কথাটা বলতে পারে যে আপনারা পেয়াদারা ঘুষ খায়, তাহলে হয়তো এত বড় একটা অন্যায়ের খবর কাঙালি তাকে দিল, এই কথাটা শুনে খুশি হয়ে হয়তো আমাদের অধর রায় তাকে বেল গাছটা দিয়ে দিতে পারে। কিন্তু অধর রায় যে কি জিনিস, এই জিনিসটা সম্পর্কে কাঙালির কোনো আইডিয়া ছিল না। এবং অধর রায় তার এই আবদার টাবদার শুনে বলছে যে ঠিক আছে, মাকে পড়াবি, তো গাছের দাম 5 টাকা, আনগে যা। এখন এই যে তার মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে উত্তরীয় কিন্তু হয়, মানে একটা চাদর, মানে মা মারা গেলে বা বাবা মারা গেলে, পরিবারের কোনো সদস্য মারা গেলে হিন্দু ধর্মীয় শাস্ত্র মতে বেশ কিছু আচার অনুষ্ঠান পালন করতে হয়। গায়ে একটা সাদা চাদর, তারপর হচ্ছে মাথা মুন্ডন, এরকম বেশ কিছু আচার অনুষ্ঠান থাকে। তো এই যে আচার অনুষ্ঠান পালনের জন্য যে চাদরটা কেনা দরকার, সেই চাদরটা কেনার জন্য তার ভাত খাওয়ার যে থালাটা ছিল, কাঁসার একটা থালা ছিল, সেইটা বন্ধক দেওয়া হয়েছে। তারপরে তার পানি খাওয়ার যে ঘটিটা ছিল, সেই ঘটিটাও কিন্তু অলরেডি বাধা দেওয়া হয়েছে, তার মায়ের ওষুধের জন্য সেইটা বাধা মানে বন্ধক রাখছিল। আলটিমেটলি তার কাছে আর কিন্তু দেওয়ার মতো বা বন্ধক রেখে যে টাকা নেবে এরকম কোনো জিনিস কিন্তু আর তার কাছে নাই। তো যখন আমাদের অধর রায় তাকে বলছে যে মাকে পোড়ানোর জন্য তুমি হচ্ছে 5 টাকা আমাকে দাও গাছের দাম, তখন সে কিন্তু এটা দিতে পারে না। তো ওইখান থেকে হতাশ হয়ে সে ফিরে যায় হচ্ছে মুখুজ্জে মহাশয় যিনি আছেন, মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে যায়, সে যে তাকে রিকোয়েস্ট করে যে আমার মাকে পোড়ানোর জন্য কিছু কাঠ দাও। বাট আলটিমেটলি সেইখান থেকেও তাকে আসলে নিরাশায় ফিরতে হয়। শেষ পর্যন্ত তার মাকে নিয়ে যে নদীর চড়ায় পুঁতে ফেলা হয়, এবং সেখানে হচ্ছে যে একটু নুরো জেলে, নুরো বলতে হচ্ছে খড়ের যে আটিটা থাকে, সেখানে একটু আগুন জ্বেলে জাস্ট মুখে একটু টাচ করে তারপরে নদীর চড়ায় গর্ত পুঁতে এখানে হচ্ছে অভাগীকে মাটি দেওয়া হয়। আর তারপরে ওই যে নুরোটা জ্বালানো হয়েছিল, ওইখান থেকে যে কুণ্ডলি পাকে ধোঁয়া উঠতেছে, ওইটা দেখে আমাদের হচ্ছে কাঙালি তখন কল্পনা করতে থাকে যে আচ্ছা, এই ধোঁয়াতে করেও কি আমার মা স্বর্গে যাচ্ছে কিনা, এরকম একটা বিষয় সে কল্পনা করতে থাকে। তো এই হচ্ছে পুরো আমাদের গল্পের কাহিনী। এবং যে গল্পের কাহিনীটা থেকে আমরা এই যে এইখানকার যে তিনটা বিষয়টা, যে জাতিভেদের যে বিভেদটা আমরা দেখছি, যে আমাদের অভাগী সে ছিল নিচু জাতের একটা মানুষ, এবং তার প্রতি উঁচু জাতের যে মানুষগুলো ছিল তারা কিন্তু কখনোই ওইভাবে সহানুভূতির দৃষ্টি দেয় নাই। তারা বারবার এদেরকে অবজ্ঞা অবহেলার দৃষ্টিতে দেখছে। সেটা ধনী শ্রেণীর মানুষ যারা, তারাও যেরকম দেখছে, জাস্ট উঁচু শ্রেণীর মুখোপাধ্যায় মহাশয় যারা, একটু উঁচু জাতের মানুষ যারা, তারাও কিন্তু একই রকম ভাবে তাদেরকে অবজ্ঞা অবহেলার দৃষ্টিতে দেখছে। সাথে জমিদার শ্রেণীর শোষণ এবং নির্যাতন, যেটা যে অভাগীর উঠোনের, মানে অভাগী যেখানে থাকে তার হচ্ছে উঠোনে লাগানো গাছ, অভাগীর নিজের হাতে লাগানো গাছ, সেই গাছটা কেটে যে অভাগীর মৃতদেহকে সৎকার করা হবে বা তার যে শবদাহ করা হবে, সেটার যে অধিকারটা চাওয়া হয়েছে সেটাও তাকে দেওয়া হয় নাই। বলছে তুমি গাছ লাগাইছো, আই ডোন্ট কেয়ার, তুমি যদি এই গাছটা চাও 5 টাকা দিতে হবে। এই যে জমিদার শ্রেণীর যে শোষণ নির্যাতনের বিষয়টা, সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাই। এবং সাথে সাথে আমরা এই গল্পটা থেকে শিখতে পারি যে আসলে আমরা এই ধরনের যে আচরণগুলো করি, সেই আচরণগুলো আসলে ঠিক না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকের প্রতি কিন্তু মানবিক আচরণ করা উচিত। সো এই ছিল আমাদের টোটাল গল্প মিলায়ে যেই আলাপ আলোচনাটা দরকারি আলোচনাটা সেইটা। এখন যেহেতু আমাদের এই টপিকটা সম্পর্কে প্রিলিমিনারি যে জ্ঞানটা দরকার সেটা অর্জন করে ফেলছি, আমাদের মনে হয় এখন আমরা প্রশ্নের ভেতরে যদি আসি, আমাদের জন্য এই প্রশ্নগুলোর অ্যান্সার করা অনেক বেশি ইজি হবে। সো আসো আমরা প্রশ্নের দিকে একটু তাকাই। প্রথম প্রশ্ন যেটা, এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। প্রশ্নের ভেতরে বলা হচ্ছে যে চেয়ারম্যান সাহেবের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিরাট আয়োজন, এলাকার ধনী গরিব সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। দরিদ্র কৃষক খয়ের আলী ছেলে রনি ও মেয়ে রেনুকে নিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের বসার স্থানে ভুল করে খেতে বসেছেন। চেয়ারম্যানের স্ত্রী চিৎকার করে বললেন এসব অসভ্য ছোট লোকদের দাওয়াত দেওয়াই ভুল হয়েছে। চেয়ারম্যান সাহেব স্ত্রীকে বুঝিয়ে বললেন এরা সকলেই আমার মেহমান। তিনি রনি ও রেনুকে আদর করলেন এবং স্ত্রীর আচরণের জন্য খয়ের আলীর নিকট দুঃখ প্রকাশ করলেন। তো এই যে এইখানকার যে আচরণটা, উদ্দীপকটা, এই উদ্দীপকটার দিকেও যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাই যে ওই যে ধনী দরিদ্রের যে বৈষম্যটা, সেই বৈষম্যটা কিন্তু এখানেও বিদ্যমান। তবে এখানে একটা পজিটিভ জিনিস রয়েছে, যেটা হচ্ছে যে আমাদের খয়ের আলী যদিও গরিব মানুষ, তার প্রতি আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু অমানবিক কোনো আচরণ করেন নাই, তিনি তাদের প্রতি মানবিক একটা আচরণ করছেন। এখন আমরা যদি প্রশ্নের দিকে আসি, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের চেয়ারম্যানের স্ত্রীর আচরণে অভাগীর স্বর্গগল্পের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এইখানে কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেবের আচরণ নিয়ে জানতে চাই না, জানতে চাইছে যে তার স্ত্রীর যে আচরণটা, সেইটাতে অভাগীর স্বর্গগল্পের কোন দিকটা ফুটে উঠছে। এখন আমরা যদি তার স্ত্রীর আচরণটার দিকে খেয়াল করি, দেখা যায় যে তিনি চিৎকার করে বলতেছে যে সব অসভ্য ছোট লোকদের দাওয়াত দেওয়াই ভুল হয়েছে।
সো আলটিমেটলি তার স্ত্রী কিন্তু আমাদের অধর রায় বা হচ্ছে আমাদের যে উঁচু শ্রেণীর মানুষজন যারা ছিল তাদের প্রতিনিধিত্ব করতেছে। সো তাদের যে আচরণটা সেখানে আমরা দেখি যে এখানে জাতিভেদের যে বিষয়টা সেই জিনিসটা কিন্তু ফুটে ওঠে। সো আমরা এখানে বলতে পারি যে স্ত্রীর আচরণে অভাগীর স্বর্গ গল্পে যে জাতিভেদ প্রথাটা ফুটে উঠছিল সেই জিনিসটা আলটিমেটলি প্রতিফলিত হয়েছে, এবং এইটা আমরা হচ্ছে এখানে জ্ঞানের অংশটা পাইলাম। এরপরে আমরা এটাকে এক্সপ্লেন করবো। আচ্ছা, এখানে যাওয়ার আগে এই যে জ্ঞানের অংশ পাইলাম, এই যে কথাটা বললাম, এটাকে আরেকটু এক্সপ্লেন করি। আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর যখন করতে যাই তখন আমরা সবাই জানি, তোমরা ক্লাস 9-এ অথবা 10-এ পড়তেছো, মোটামুটি একটা দীর্ঘ সময় ধরে তোমরা সৃজনশীল পদ্ধতির সাথে পরিচিত হয়ে আছো। সো এখানে আমরা জানি যে প্রথম যে সৃজনশীল প্রশ্নটা থাকে সেখানে আমাদের থাকে হচ্ছে ক নাম্বার প্রশ্নে এখানে আমার জ্ঞানমূলক প্রশ্ন থাকে, যেখানে আমরা সরাসরি আমরা যে মূল গল্প বা কবিতাটা পড়ছি ওইখান থেকে ডিরেক্ট কোনো একটা ইনফরমেশন জানতে চাওয়া হয়, এবং সেই ইনফরমেশনটা জাস্ট যদি আমরা ঠিকঠাক মতো লিখতে পারি তাহলে এখানে আমরা ফুল মার্ক পাই, এবং এখানে আমার মার্ক থাকে হচ্ছে 1। অনুধাবনের যে অংশটা থাকে, এই অনুধাবনের অংশে আমার মার্ক হচ্ছে 2, এবং এইখানে আমার কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে জ্ঞানের আর একটা হচ্ছে অনুধাবনের। তো এখানে জ্ঞানের অংশ কোনটা? জ্ঞানের অংশটা হচ্ছে অনুধাবনে আমাকে যেই প্রশ্নটা করা হয়েছে সেটা আমি এক কথায় বুঝিয়ে যদি ঠিকঠাক বলতে পারি ওইটা হলো আমার জ্ঞানের অংশ। তারপরে সেইখানে আমার ঘটনা বা ওইখানকার যে প্রেক্ষাপটটা সেটার বেসিসে আমি কিছু এক্সপ্লেনেশন দাঁড় করাবো, সেটা হচ্ছে আমার অনুধাবনের পার্ট, এবং এই দুইটা মিলিয়ে আমার এখানে হচ্ছে 2 মার্ক। তারপরে আমরা জানি যে গ নাম্বারে যে প্রয়োগমূলক প্রশ্ন থাকে এখানে কিন্তু আমার পার্ট থাকে হচ্ছে 3টা। প্রথমে থাকে হচ্ছে জ্ঞানের অংশ, তারপরে অনুধাবনের অংশ, তারপরে হচ্ছে প্রয়োগের অংশ। জ্ঞানের অংশ কোনটা? আমার প্রশ্নের ভিতরে যে জিনিসটা জানতে চাওয়া হচ্ছে সেটা যদি আমি সঠিকভাবে নির্ণয় করে বলতে পারি তখন সেই অংশটা হচ্ছে আমার জ্ঞানের অংশ। এরপরে এই রিলেটেড আমি মূল গল্প থেকে যে অংশটা বুঝতে পেরেছি সেটা আমি আমার মতো করে ব্যাখ্যা করে দেখাইলাম, এটা হচ্ছে অনুধাবনের পার্ট। আর তারপরে উদ্দীপকের সাথে আমি ওইটা রিলেশনটা দেখাইলাম, এটা হচ্ছে আমার প্রয়োগের পার্ট। এখন এইখানে আবার তোমরা প্রশ্ন করো যে ভাইয়া তাহলে আমি উদ্দীপকের অংশটা আগে লিখবো নাকি হচ্ছে আমাদের মূল বই থেকে যে অংশটা আমরা বুঝে লিখতেছি ওইটা আগে লিখবো? এটা আসলে খুব বেশি ম্যাটার করে না। তুমি জাস্ট উদ্দীপক এবং তোমার গল্প থেকে যে শিক্ষাটা দুইটার ভিতর যদি কম্পেয়ার করে ঠিকঠাকভাবে দেখাইতে পারো, কোনটা উপরে লিখলা কোনটা নিচে লিখলা এটা আসলে খুব বেশি ম্যাটার করবে না, তুমি ঠিকঠাক তুলনা করে দেখাইতে পারলেই ওকে। সো এটা গেল হচ্ছে প্রয়োগ। এরপরে আমাদের ঘ নাম্বারে জানি যে থাকে হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা, যেখানে বেসিক্যালি 1, 2, 3, 4 চারটা পার্ট। প্রথমে আমাকে কোনো একটা সিদ্ধান্ত জানতে চাওয়া হয়, সো আমি যদি সিদ্ধান্তটা ঠিকঠাকভাবে নিতে পারি এইটাই আমার জ্ঞানের অংশ হয়। এরপরে অনুধাবনের অংশটা হচ্ছে এই যে সিদ্ধান্তটা যে আমি নিলাম এটা আসলে কোন উপলব্ধি থেকে আমি নিলাম সেই উপলব্ধিটা আমি ঠিকঠাকভাবে ব্যাখ্যা করব। এরপরে গল্পের সাথে আমরা হচ্ছে আমাদের যে উদ্দীপকটা আছে সেটার যে কম্প্যারিজনটা দরকার সেই কম্প্যারিজনটা দেখাবো, এবং যদি কোনো মিল অমিল দেখতে চাই সেই মিল অমিলটা আসলে এক্সাক্ট কোন জায়গায় আমি কোন লজিকে এখানে এই একমত হইলাম অথবা একমত হইলাম না এই লজিকটা আমরা দেখাবো। এই হচ্ছে আমাদের 4টা পার্ট, এই 4টা পার্ট আমরা ঠিকঠাকভাবে লিখতে পারলে এখানে 4 মার্ক পাই। তো এই যে এইখানকার যে গ নাম্বার প্রশ্নটা ছিল সেখানে বলা হয়েছে যে কোন দিকটা ফুটে উঠছে, এই দিকটা যদি আমরা ঠিকঠাকভাবে নির্ণয় করতে পারি তখন আমরা 1 মার্ক পাবো। তার সাথে সাথে আমরা যখন হচ্ছে গল্পটা থেকে গল্পে এই জিনিসটা কিভাবে ফুটে উঠছে এই জিনিসটা ব্যাখ্যা করব তখন পাবো আরো 1 মার্ক, এবং সেটার সাথে যখন উদ্দীপকের রিলেশনটা আমি ঠিকঠাকভাবে দেখাইতে পারবো তখন আমি এখানে সম্পূর্ণ 3 মার্কের যে বিষয়টা থাকে সেই 3 মার্কটা আমি পাবো। তো এখন আমরা এখানে নির্ণয় করে নিলাম যে এইখানে জাতিভেদ প্রথার যে বিষয়টা সেই জিনিসটা প্রতিফলিত হয়েছে। এরপরে আমরা দেখাবো যে মূল গল্পে এখানে কিভাবে এই জাতিভেদ প্রথাটা ফুটে উঠছে। তাহলে মূল গল্পের দিকে খেয়াল করলে আমরা দেখবো যে এখানে বেশ কয়েকটা জায়গায় এই জাতিভেদের জিনিসটা আমরা দেখতে পাই। কিরকম? আমাদের হচ্ছে অভাগীর প্রতি যে সমাজের যে দৃষ্টিভঙ্গিটা, যে অভাগী যখন শ্মশানের মরা পড়ানো যেটা সেটা যখন দেখতে গেছিল সে কিন্তু দূর থেকে দেখছে, কাছে যে দেখার সুযোগটা পায় নাই, কারণ সে নিচু জাতের ছিল আর মুখোপাধ্যায় মহাশয় ছিলেন উঁচু জাতের। তো নিচু জাতের একজন মানুষ হয়ে উঁচু জাতের একটা মানুষের মরা পড়ানোটাও সে কাছে যেয়ে দেখতে পারতেছে না। এই জায়গাটাতে কিন্তু জাতিভেদে প্রথার যে বিষয়টা সেটা আমরা প্রতিফলিত হইতে দেখি। এরপরে দেখি যে আমাদের হচ্ছে কাঙালি যখন অধর রায়ের বাড়িতে যে বলছিল যে আমার মাকে পড়াবো, আমাকে গাছটা একটু কাটার অনুমতি দেন, তখন অভাগী আমাদের কাঙালি যে হচ্ছে একেবারে উপরে উঠে গেছিল, যেখানে উঠে গেছিল বাড়ির কাছাকাছি চলে গেছে। অধর রায় তখন বলছে যে এর কে আছি সেখানে একটু গোবর জল ছড়িয়ে দে। সেই যে নিচু জাতের একটা মানুষ এখানে হচ্ছে তার বাড়িতে আসছে, এই কারণে ওই বাড়িটাকে পবিত্র করার জন্য গোবর জল ছড়িয়ে দেওয়া লাগবে, এরকম একটা কথা যখন অধর রায় বলতেছে তখন এখানেও কিন্তু আমরা জাতি বিভেদের যে বিষয়টা সেটা কিন্তু এখানে দেখতে পাই। এরপরে আমাদের হচ্ছে সে যখন মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে যে কাঠ চায় তখন ভট্টাচার্য মহাশয় বলে যে তোদের যাতে কে আবার কবে পড়ায় রে। এরপরে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে বলে যে হচ্ছে দেখেছেন বাবু মশাই সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। তো এই যে ভট্টাচার্য মহাশয়ের উক্তি বা মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলের যে উক্তিটা, এখান থেকেও কিন্তু আমরা এই যে নিচু জাতের মানুষের প্রতি তাদের যে অবজ্ঞার মনোভাবটা সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। সো আমরা যখন এখানে কম্পারিজনটা দেখাইতে যাব তখন দেখাবো যে এই অভাগীর স্বর্গগল্পে আমার এই যে 3টা-4টা জায়গার কথা বললাম, যে আমাদের অভাগী এ হচ্ছে দূর থেকে মরা পড়ানো দেখছে, এরপরে আমাদের অধর রায় গোবর জল ছড়াই দিতে বলছে, আমাদের ভট্টাচার্য মহাশয় প্রশ্ন করছে যে তোদের যাতে আবার কে কবে পড়ায়, এরপরে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে সে বলছে যে হচ্ছে সব বেটারা এখন বামুন কায়েত হতে চায়। এই যে কথাবার্তাগুলো এইগুলো আমরা এক্সাম্পল দিব, দেওয়ার পরে বলবো যে এই যে এইভাবে আমাদের অভাগীর স্বর্গগল্পে জাতিভেদের বিষয়টা ফুটে উঠছে। আমরা যদি এইখানেও তাকাই তাহলেও দেখি যে আমাদের উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণীর ভেতরকার মানুষের যে পার্থক্যটা, এই যে আমাদের গরিব মানুষ আসছিল তাকে বসতে না দিয়ে আমাদের এই হচ্ছে চেয়ারম্যান সাহেবের স্ত্রী বলছে এসব অসভ্য ছোট লোকদেরকে দাওয়াত দেওয়াই ভুল হয়েছে। সো এই যে নিচু শ্রেণীর মানুষের প্রতি যে বৈষম্যের বিষয়টা সেটা এখানে ফুটে উঠছে। সো জাতিভেদ প্রথা বা শ্রেণী বৈষম্যের যে বিষয়টা, শ্রেণী বৈষম্য, এটাও আমরা এখানে হচ্ছে বলতে পারি। এই জিনিসটা আমরা প্রথমে নির্ণয় করে নিলাম, নেওয়ার পরে গল্পের প্রেক্ষিতে এটাকে এক্সপ্লেন করে দিব যে এইটা এখানে এইভাবে ফুটে উঠছে। যদি আমরা এইভাবে ঠিকঠাক মতো দেখাইতে পারি তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা কমপ্লিট।
এরপরে ঘ নাম্বার যে প্রশ্নটা, সেখানে বলা হচ্ছে যে সমাজের ধনী ব্যক্তিরা যদি উদ্দীপকের চেয়ারম্যানের মতো হতো তাহলে অভাগীকে বৈষম্যের শিকার হতে হতো না, উক্তিটি বিশ্লেষণ করো। তো এইখানে যে প্রশ্নটা করা হইলো সেটার সাথে উক্তিটি বিশ্লেষণ করো এটাই বলছে। এখন এইখানে যে উক্তিটা আমার দেওয়া হয়েছে সেটার সাথে আসলে আমি একমত নাকি একমত না, এই বিষয়টাকে আমাকে দেখাইতে হবে এবং এখানে আমাকে বিশ্লেষণ করে দেখাইতে হবে যে এই মতামতটার প্রেক্ষিতে আমি কেন এই সিদ্ধান্তটা নিলাম। তো আমি যদি সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারি তাহলে সেখানে 1 মার্ক পাবো। তারপরে এখানে এটার পেছনে আমার যে উপলব্ধিটা সেটা আমি ঠিকঠাকভাবে বুঝাবো, তারপর উদ্দীপক এবং আমার যে গল্পটা দুইটার ভিতর কম্পারিজন করে যদি আমি ঠিকঠাকভাবে দেখাইতে পারি তাহলে আমার যে টোটাল 4 মার্কটা সেই 4-এর ভেতর আমি 4 পাবো। তো প্রথমে আমি এখানে অবশ্যই একমত হব, আমার যে সিদ্ধান্তটা, আমার যে ডিসিশনটা, সেই ডিসিশনটা আমি এখানে জানাবো যে এখানে যে উক্তিটা করা হয়েছে সেই উক্তিটা আসলে সঠিক, এই উক্তিটা যথার্থ, এই উক্তিটা আসলে আমার গল্পের যে শিক্ষাটা সেইটাকেই ধারণ করছে। তো এরকম ভাবে আমি আমার এখানে জ্ঞানের কথাটা বললাম যে এই উক্তিটা জাস্ট আমি এক কথায় লিখে দিলাম যে এই উক্তিটা হচ্ছে যথার্থ। এখন কেন যথার্থ, কারণগুলো আমরা এখন একটু দেখি। যে পুরা গল্পে অভাগীর স্বর্গ যে গল্পটা, এই সম্পূর্ণ গল্প জুড়েই কিন্তু আসলে আমাদেরকে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা যেটাই ঘটুক সেটার প্রেক্ষিতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে মানুষ যারা আছে, মানুষের ভিতরে আসলে বিভেদ বিভাজন করা উচিত না, এদের ভিতরে আসলে আমার একটা বৈষম্য মানে কোনো রকম বৈষম্য করা উচিত না, তাদের ভিতরে সমতা রাখা উচিত এবং কেউ উঁচু জাতের বা কেউ নিচু জাতের এইটার কারণে কারো ভিতরে যে আমি পার্থক্য করবো এই ধরনের আচরণ করা উচিত না। এইখানে আমরা আমাদের যেই চেয়ারম্যান সাহেব রয়েছেন উদ্দীপকে, সেই চেয়ারম্যান সাহেবের যে আচরণটা আছে সেটা দিকেও যদি খেয়াল করি সেখানেও দেখে যে উনি জাস্ট সামাজিক অবস্থান বা ধনী দরিদ্র এটার উপর বেস করে খয়রালির প্রতি পারতেন হয়তো একটু অমানবিক আচরণ করতে বা বৈষম্য করতে, কিন্তু সেই আচরণটা কিন্তু তিনি করেন নাই। তিনি সুন্দরভাবে তার সাথে ভালো আচরণ করছেন, তার যে ছেলে মেয়ে আসছিল তাদেরকে আদর করছেন এবং আমাদের তার স্ত্রী যখন হচ্ছে তার সাথে দুর্ব্যবহার করছিল সেটার কারণে কিন্তু চেয়ারম্যান সাহেব আমাদের খয়রালির কাছে ক্ষমাও চাইছেন। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের এই যে অভাগীর স্বর্গগল্পের যে শিক্ষাটা, যে ধনী ধর্ম বর্ণ তারপর হচ্ছে শ্রেণী বিভেদ যা কিছুই আছে সবকিছুর নির্বিশেষে মানুষের প্রতি মানবিক আচরণ করার যে শিক্ষাটা, সেই শিক্ষাটাকে কিন্তু ধারণ করছে। তো এই জিনিসটা যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেবের আচরণে ফুটে উঠছে, এই কারণে আমরা আলটিমেটলি বলতে পারি যে এইটা আমাদের এই গল্পের শিক্ষাটাকে ধারণ করছে। এখন সেই শিক্ষাটা যদি আমাদের অভাগীর স্বর্গ গল্পের যারা ব্যক্তি আছে, ধনী ব্যক্তি যারা ছিল, কারা ছিল, আমাদের হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়, এরপরে আমাদের ভট্টাচার্য মহাশয়, তারপরে হচ্ছে ওই যে গোমস্তা অধর রায়, এরা যদি এই শিক্ষাটাকে ধারণ করতো তাহলে কি হইতো, এরা যদি এই শিক্ষাটাকে ধারণ করতো তাহলে আমরা বলতে পারি যে হয়তো আমাদের অভাগীকে মাটির চড়াই যে কবর দিতে হইতো না, ওকে ওর যেই শেষ ইচ্ছাটা ছিল, শেষ ইচ্ছাটা ছিল হচ্ছে ও মৃত্যুর পরে ছেলের হাতের আগুন পাবে এবং সেই ছেলের হাতের আগুন পাইলে সে স্বর্গে যাবে, এইটাই ছিল তার একমাত্র আকাঙ্ক্ষা। সো আমাদের এই গল্পটাতে, অভাগীর স্বর্গের গল্পটাতে যে ধনী শ্রেণীর মানুষদের কথা বলা হয়েছে তারা যদি তার প্রতি একটু মানবিক আচরণ করতো এই উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের মতো, তাহলে আমরা ধারণা করে নিতে পারি যে আলটিমেটলি অভাগীর যে দুর্ভাগ্যটা সেইটা ওইভাবে আসলে তাকে ফেস করতে হতো না। সে যে জীবিত থাকার সময় সমাজে বিভিন্ন রকম বৈষম্যের শিকার হয়েছে, এই বৈষম্যটা তাকে ফেস করতে হইতো না এবং তার মৃত্যুর সময় তার যে শেষ ইচ্ছাটা ছিল যে ছেলের হাতের আগুন পাবে, এই ছেলের হাতের আগুনটাও হয়তো সে পাইতো। এবং কাঙালির যে বিষয়টা দেখছি আমরা যে সে তার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে পারে নাই, কাঙালিও হয়তো তার মায়ের শেষ আবদারটা, শেষ ইচ্ছাটা পূরণ করতে পারতো। সো তার মায়ের কিন্তু শেষ দুইটা ইচ্ছা ছিল, একটা হচ্ছে তার রসিক বাঘের পায়ের ধুলো পাওয়া আর শেষ হচ্ছে তার ছেলের হাতের আগুন পাওয়া। সো যদিও আমাদের কাঙালি তার বাপকে নিয়ে আসতে পারছিল এবং তার বাপের পায়ের ধুলোর যে বিষয়টা সেটা সে ম্যানেজ করতে পারছিল, কিন্তু সর্বশেষ যে আকাঙ্ক্ষাটা ছিল অভাগীর ভেতরে সেটা সে পূরণ করতে পারে নাই। সো আমরা ধরে নিতে পারি যে যদি এখানে আমাদের ধনিক শ্রেণীর মানুষরা আরেকটু মানবিক হইতো তাহলে হয়তো অভাগীর এই ইচ্ছাটা অপূর্ণ থাকতো না, সেটা পূরণ হইতো। সো এই যে আমরা দেখাইলাম যে টোটালি আমি সিদ্ধান্ত নিলাম যে কথাটা ঠিক, এরপরে আমি আমার অভাগীর স্বর্গগল্পে যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেটা এখানে দেখাইলাম, তারপরে উদ্দীপকে এই শিক্ষাটা কিভাবে প্রতিফলিত হয়েছে সেইটা দেখাইলাম এবং সেইটার সাথে আমাদের অভাগীর যে পরিণতিটা ভিন্ন রকম হলে কি রকম হতে পারতো সেইটাকে আমি দেখাইলাম। এই 4টা পার্টে ভাগ করে যখন আমরা দেখাইলাম তখন আমরা বলতে পারি যে এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ হয়েছে। সো এইগুলো হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন নিয়ে কথাবার্তা। এরপরে যদি আমরা পরের প্রশ্নটার দিকে আগাই, এখানে দেখি যে এই উদ্দীপকে বলা হচ্ছে সাপ ধরার মন্ত্র শিখে মৃত্যুঞ্জয় মস্ত বড় সাপুরে হয়ে উঠলো। একদিন সাপ ধরতে গেলে বিষধর সাপের দংশনে সে আহত হয়, তার শ্বশুরের দেওয়া সব তাবিজ কবজ তার হাতে বেঁধে দেওয়া হলো, আর সেই সাথে বহু সংখ্যক ওঝা মিলে বহু দেবদেবীর দোহাই এবং ঝাড়ফুঁক করেও তাকে বাঁচাতে পারলো না। এইখানে আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু আবার আমাদের ওই যে ধর্ম বর্ণের যে বৈষম্যটা, উঁচু শ্রেণী নিচু শ্রেণীর যে বৈষম্যটা, সেই ধরনের কিন্তু কোনো বিষয় এখানে আসে নাই। তাহলে আমাদের কোন বিষয়টা ফুটে উঠছে, এই যে গতে প্রশ্ন করছে যে উদ্দীপকে অভাগীর স্বর্গগল্পের যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। তো এইখানে যে বিশেষ দিকের প্রতিফলন ঘটছে সেইটা হইলো আমাদের বিভিন্ন কুসংস্কারের প্রতি যে বিশ্বাসটা রয়েছে সেইটা। সো অভাগীর স্বর্গে এই কুসংস্কারের প্রতি বিশ্বাসের দিকটা আমরা কিভাবে দেখি, আমরা দেখি যে অভাগীর যখন অসুখ হইল তখন কি করা হইলো যে আমাদের কাঙালি কবিরাজের কাছে গেল, যে তাকে 1 টাকা হচ্ছে প্রণামী দিল, দিয়ে তার কাছ থেকে কিছু ঔষধ নিয়ে আসলো। এখন এই যে ঔষধটা যেটা নিয়ে আসলো সেইখানে কিন্তু অনেক রকম হচ্ছে নিয়ম কানুন বলে দিছে, যেরকম তুলসী পাতার রস খাইতে হবে, তারপরে হচ্ছে আরো বেশ কিছু ফর্মালিটি বলে দিছে। সো আলটিমেটলি হয় কি যে ঘটনাটা হচ্ছে তুলসী পাতার রস যেটা বা মধু যেটা, এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি আমাদের হচ্ছে রোগের মানে প্রতিষেধক হিসেবে ব্যবহার করতে পারি আমরা। যেরকম আমাদের ওই যে হরলিক্সের যখন অ্যাড দেয় তখন হরলিক্সে বলে যে হচ্ছে হরলিক্স খাইলে তুমি হবা টলার স্ট্রঙ্গার শার্পার, বাট আলটিমেটলি হরলিক্সটা কিন্তু খাইতে হয় আমাদের দুধ দিয়ে। সো তুমি যদি নিয়মিত
প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাও, তাহলে কিন্তু এমনিতেই তুমি টলার স্ট্রঙ্গার শার্পার হবা। এখন সেটার সাথে হরলিক্স অ্যাড করার কারণটা কি? কারণটা হচ্ছে ওদের ওই যে অ্যাডভার্টাইজ যে পারপাসটা সেটা। সো তুমি নিয়মিত যদি 1 গ্লাস করে জাস্ট দুধও খাও, হরলিক্স মিক্স করার দরকার নাই, ওইটা যেরকম তোমার কাজে দিবে, তুমি যদি জাস্ট তুলসীর পাতাটা খাও তাইলেও কিন্তু এটা তোমার জ্বর সারাইতে কাজে দিবে। বাট ওই যে বড়ি বা ঔষধ যেটা, সেটা হচ্ছে জাস্ট আমাদেরকে মনকে একটু সান্ত্বনা দেয়া, একটু বুঝ দেয়া যে হ্যাঁ তোমার এই ওষুধটা খেলে এটা কাজে লাগবে, তুমি এটা তুলসীর পাতা দিয়ে খাও। আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু জিনিসটা একই। সো এই যে একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই অসুখ সারানোর জন্য প্রতিবেশীরা এসে বিভিন্ন রকম উপদেশ দেয় কাঙালিকে, যে কেউ বলে যে হরিণের সিং ঘষা জল খাইলে এর অসুখ ভালো হবে, কেউ বলে যে গেটে কুড়ি পুরাইয়া ওইটা মধুতে মারাইয়া যদি চাটাইয়া দেওয়া হয় তাহলে তার অসুখ ভালো হইতে পারে। সে যে যেরকম টোটকা চিকিৎসা জানে সেই সেরকম উপদেশ এসে দিয়ে গেছে, কিন্তু আলটিমেটলি এর কোনোটাই ওইভাবে আসলে ওইভাবে ব্যবস্থাও করতে পারে নাই। আর আমাদের হচ্ছে অভাগীয় তো ওই ওষুধগুলা খায় নাই, সে ওইটা কপালে ঠেকাইয়া উনুনে ফেলাই দিচ্ছে, মানে চুলাতে ফেলাই দিয়া বলছে যে যদি ভালো হয় তাহলে এতেই হবে। তো আলটিমেটলি অভাগীর ভেতরেও এক ধরনের এই ধরনের কুসংস্কারের বিশ্বাস ছিল, প্রতিবেশী যারা ছিল তাদের ভেতরেও এই কুসংস্কারের বিশ্বাসের বিষয়টা ছিল, এবং এটার কারণে আলটিমেটলি আমরা দেখছি যে অভাগী তার দুর্ভাগ্যটার সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে নাই, সে মারা গেছে। এখানেও আমরা দেখি যে আমাদের মৃত্যুঞ্জয়কে যখন সাপে কামড় দিছে তখন একে যে আলটিমেট প্রতিষেধক দেওয়া দরকার, তখনকার যুগে এটা যে সময়কার গল্প, সেই সময় তো আসলে ওইভাবে প্রতিষেধক ছিল না, বাট মিনিমাম যে চিকিৎসাটা দেওয়া দরকার সেটারও ব্যবস্থা করা হয় নাই। হাতে তাবিজ বাইন্ধে দিছে, তারপর হচ্ছে শেকড় বাইন্ধে দিছে, এই ধরনের কাজকর্ম করছে। এখন তাবিজ বা শেকড় দিয়ে সাপের বিষ নামানোটা আসলে ওইভাবে পসিবল না। সো আলটিমেটলি এই কুসংস্কারে বিশ্বাস এবং সেইটার কারণে আমাদের মৃত্যুঞ্জয়কে যে মৃত্যুর মুখে পতিত হইতে হইল, এই যে ঘটনাটা, সেইটা আমাদের অভাগীর অসুখে পড়া, তারপরে তার সাথে হচ্ছে ওই যে বিভিন্ন রকম টোটকা চিকিৎসার যে উপদেশগুলোকে দেওয়া হয়েছে সেই টোটকা চিকিৎসার উপদেশগুলো, এবং সেগুলো কোনোটাই না মানার কারণে আলটিমেটলি আমার অভাগীর যে মৃত্যুটা সেই ঘটনার সাথে কিন্তু সাদৃশ্য রয়েছে। তো আমরা এখানে আলটিমেটলি বলতে পারি যে যে বিশেষ দিকটার সাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে কুসংস্কারে বিশ্বাস। ওকে, এরপর আমরা যদি হচ্ছে ঘয়ের দিকে আসি, ঘতে বলা হইল যে উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পের একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও গল্পের মূল বিষয়টি অনুপস্থিত, মন্তব্যটির যথার্থতা বিচার করো। এখানে আমাকে সরাসরি আমার মতামতটা জানতে চাওয়া হয়েছে এবং আমরা এখানে মতামত দিব যে এই মন্তব্যটা অবশ্যই যথার্থ। কেন যথার্থ? কারণটা হইল যে এই উদ্দীপকটার ভেতর কিন্তু আমরা অভাগীর স্বর্গ গল্পের যে মূল বিষয়টা ছিল যে জাতিভেদ প্রথা, শ্রেণীবিভেদ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি মানবিক আচরণ করার শিক্ষা, এই জিনিসটা কিন্তু এই পুরা উদ্দীপক জুড়ে কোথাও আমি খুঁজে পাই না। তো যেহেতু এই পুরো উদ্দীপকের ভেতর কোথাও আমি ধর্মের বৈষম্য, বর্ণের বৈষম্য, শ্রেণীর বৈষম্য, জাতির বৈষম্য, কোনো ধরনের বৈষম্য দেখি না, এবং আলটিমেটলি এই বৈষম্য থেকে উত্তরণের যে শিক্ষাটা বা মানুষের প্রতি মানবিক আচরণ করার যে শিক্ষার বিষয়টা, এটাও আমরা এই উদ্দীপক থেকে আসলে পাই না। সেই কারণে আমরা বলতে পারি যে এইখানে আমরা অভাগীর স্বর্গ গল্পের জাস্ট একটা বিশেষ দিক, ওই যে কুসংস্কারের প্রতি যে বিশ্বাসটা ছিল ওই জিনিসটার প্রতিফলন এখানে দেখতে পাইছি। বাট গল্পটার মূল যে বিষয়টা ছিল যে আমাদের কি করতে হবে, মানবিক আচরণ করতে হবে, আমাদের আসলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের প্রতি এক ধরনের সহানুভূতি থাকতে হবে, এই সহানুভূতিশীল আচরণ করার যে বিষয়টা সেটা কিন্তু এখানে প্রতিফলিত হয় নাই, এবং সেই কারণে আমরা বলতে পারি যে এই মন্তব্য যেটা করা হয়েছে এই পুরো মন্তব্যটা অবশ্যই যথার্থ। এরপর আমরা যদি নেক্সট কোশ্চেনের দিকে আগাই, এখানে বলা হইল যে গ্রামে মৃত্যুঞ্জয়ের আপন বলতে পিতৃস্থানীয় এক খুড়া ছাড়া আর কেউ ছিল না। এই যে এই উদ্দীপক আর এই উদ্দীপক দুইটাই কিন্তু আমার একই গল্প থেকে নেয়া, বিলাসী। এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আরেকটা গল্প বিলাসী, এটা তোমরা যখন এইচএসসিতে উঠবা তখন পাবা। তো এইটার একটা দিক আমরা এখানে দেখলাম, আরেকটা দিক আমরা এখানে দেখবো যে মৃত্যুঞ্জয়ের আপন বলতে গ্রামের মধ্যে একজনই ছিল, সেটা হচ্ছে এক খুড়া। খুড়া মানে কি? খুড়া মানে হচ্ছে আমাদের কি জানি বলে যে কাকা খুড়া, এই টাইপের হচ্ছে যে রিলেশনটা থাকে। আর তারপরে বলা হয়েছে যে নানান সময় সেই কপর দক্ষিণ খুড়া মৃত্যুঞ্জয়ের কাছ থেকে আর্থিক সুবিধা সহ বিভিন্ন সুবিধা আদায় করে নিয়েছে। শুধু তার খুড়া একা নয়, পুরো গ্রামের প্রায় সকলেই যে যখন পেরেছে বিভিন্ন ছলছুতায় মানে হচ্ছে বিভিন্ন অজুহাতে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে অর্থকড়ি হাতিয়ে নিয়েছে। মৃত্যুঞ্জয় বিনা সংকোচে যাকে যতটুকু পেরেছে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, কিন্তু বিলাসী নামের এক সাপুরের মেয়েকে ভালোবেসে বিয়ে করায় পুরো গ্রাম মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে দাঁড়ায়। গ্রামবাসীর ভাষ্য হচ্ছে নিচু জাতের মেয়ে বিয়ে করায় মৃত্যুঞ্জয় নিজের জাত বিসর্জন দিয়েছে এবং গ্রামের জন্য কলঙ্ক বয়ে এনেছে। এরই জের ধরে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে নানা সময়ে সুবিধা নেওয়া সেই লোকেরাই জাত গেল এই রব তুলে মৃত্যুঞ্জয় আর বিলাসীর উপর নানা প্রকার অত্যাচার করতে শুরু করে। সো এখানে আমাদের গল্পটার একটা সারসংক্ষেপ দেখানো হয়েছে। গল্পটা ছিল এরকম যে মৃত্যুঞ্জয় ও 3rd ক্লাসে পড়তো, মানে ক্লাস 8-এ পড়তো। এখন ওই যে পড়াশোনা করতো, এই পড়াশোনা আদু ভাই টাইপের ছিল, খুব বেশি সিরিয়াসনেসের সাথে পড়াশোনা করতো না, এবং ওর বিশাল একটা আমের বাগান ছিল, প্রায় 20-25 বিঘার একটা আমের বাগান ছিল। তো এই আমের বাগান থেকে ওই সিজনে এটা হচ্ছে লিজ দিয়ে যে টাকা পয়সা পাইতো সেটা দিয়ে মোটামুটি একা মানুষ ছিল, এবং ওই যে আত্মীয় বলতে একজন ছিল খালি খুড়া। তো ও ওইখান থেকে যে টাকা পয়সাটা পাইতো সেটা দিয়ে ওর জীবন ভালোভাবেই চলতেছিল, এবং টাকা পয়সাটা উদ্বৃত্ত থাকতো। 20-25 বিঘার একটা আমের বাগান যদি লিজ দেওয়া হয় এখান থেকে কিন্তু যথেষ্ট টাকা পয়সা আসে। সো এই টাকা পয়সা থেকে ওর জীবন ভালোই চলতেছিল, এবং এই কারণে এই যে টাকা পয়সা আছে যথেষ্ট হচ্ছে অবস্থা সম্পন্ন একজন মানুষ, এবং হচ্ছে যে কোনো মানুষ সাহায্য চাইলে সাহায্য পায়। তার সাথে সাথে সে ছিল কায়স্থ ঘরের, মানে একেবারে ব্রাহ্মণ না, বাট
একটু উঁচু বর্ণের, একেবারে নিচু জাতের মানুষ না, মোটামুটি উঁচু বর্ণের একটা মানুষ ছিল। তো এই যে কায়স্থ ঘরের মানুষ যে ছিল সে, এটার কারণে গ্রামের লোকজনের প্রতি মানে গ্রামের লোকজনের তার প্রতি হচ্ছে এক ধরনের সহানুভূতি ছিল। বাট ওর সম্পর্কে তার যে খুরাটা ছিল, সে খুরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কুৎসা রটনা করে বেড়াইতো। এইটার কারণে গ্রামে তার এক ধরনের হালকা দুর্নামও ছিল। যাই হোক, সেটা আলাদা বিষয়। কারণ এই যে লোকজন তার থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা নিত, কিন্তু একবার মৃত্যুঞ্জয়ের অসুখ হইলো। এই অসুখের সময় তাকে সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না। সেই সময় এক সাপুরে আর তার মেয়েটার নাম হচ্ছে বিলাসী, এই দুইজন মিলে তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে, এবং সুস্থ হওয়ার পর বিলাসীর সাথে মৃত্যুঞ্জয়ের বিয়ে দেওয়া হয়। এবং এই যে বিয়েটা করা হইলো, সে ছিল কায়স্থ ঘরের একটু উঁচু জাতের মানুষ, আর বিয়ে করছে সে একজন সাপুরের মেয়েকে। সাপুরে তো হচ্ছে নিচু জাতের মানুষ। সে যে উঁচু জাতের মানুষ, একজন নিচু জাতের মানুষকে যখন সে বিয়ে করছে, তখন তার খুরার বেসিক্যালি মেইন টার্গেট ছিল বাংলা সিনেমার টিপিক্যাল ভিলেনদের যে টার্গেটটা থাকে, যে নায়িকার অথবা নায়কের বাপের সম্পত্তি দখল করে না। তো আমাদের এখানে খুরারও টার্গেটটা ছিল এরকম, যে মৃত্যুঞ্জয়ের যে সম্পত্তি আছে সেটাকে সে দখল করে নিবে। এটার কারণে সে নানা অজুহাত খুঁজতো। যখন দেখছে যে বিলাসীকে সে বিয়ে করে ফেলছে, একজন উঁচু জাতের মানুষ নিচু জাতের একটা মেয়েকে বিয়ে করছে, তখন সে একটা ছুতো পেয়ে গেছে, এবং তখন গ্রামবাসীকে খেপাই দিয়ে তাদের বিরুদ্ধে খেপাই তুলে আক্রমণ করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম নির্যাতন করা হয়েছে। এবং তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমাদের মৃত্যুঞ্জয় ওই তার ঘর বাড়ি সহায় সম্পত্তি ত্যাগ করে যে মালো পাড়ায়, মানে সাপুরেদের যে পাড়াটা, সেখানে যে বসবাস শুরু করে, এবং পুরো দস্তুর সাপুরে হয়ে যায়, এবং একসময় ওই যে সাপ ধরতে যায়, সে সাপের কামড়ে মারা যায়। এই হচ্ছে গল্পটা। এখন আমাদের এইখানে যে উদ্দীপকটা আছে সেটার প্রেক্ষিতে আমাদের গ নাম্বার প্রশ্নে উদ্দীপকে মৃত্যুঞ্জয় চরিত্রটি অভাগীর স্বর্গগল্পের কোন বিষয়টিকে তুলে ধরেছে তা ব্যাখ্যা করো। আমরা মৃত্যুঞ্জয়ের দিকে তাকাইলে সরাসরি ওর ক্যারেক্টারের ভিতর কিন্তু অভাগীর স্বর্গগল্পের সরাসরি মিলের যে বিষয়গুলো, সেইগুলো ওইভাবে দেখি না। বাট এইখানে আমরা যদি দেখি যে মৃত্যুঞ্জয় যখন বিলাসীকে বিয়ে করছে, তখন একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? যে সে উঁচু জাতের ছিল, কিন্তু উঁচু জাতের মানুষ হওয়ার সত্ত্বেও সে নিচু জাতের একটা মেয়েকে বিয়ে করছে। আলটিমেটলি সে তার জাত বিসর্জন দিছে। সেই যে জাত বিসর্জন দেওয়ার যে কথাটা, সেটার সাথে আমরা রিলেট করে বলতে পারি কোন বিষয় এটা হচ্ছে, ওই যে আমাদের যে জাতিভেদ যে কথাটা ছিল, বা জাতিভেদ শ্রেণী বৈষম্যের যে বিষয়টা, সেই জিনিসটা এখানে মৃত্যুঞ্জয়ের যে কাজটা সেইটার মাধ্যমে প্রতিফলিত হয়েছে। কিভাবে প্রতিফলিত হয়েছে? উদ্দীপকের যে বর্ণনাটা সেটা তো আমরা দিবই, যে মৃত্যুঞ্জয় যদিও সে উঁচু জাতের একজন মানুষ ছিল, কিন্তু আলটিমেটলি সে কি করছে? সে নিচু জাতের মেয়ে বিলাসীকে বিয়ে করছে, যেটার মাধ্যমে সে তার জাত বিসর্জন দিয়ে নিচু জাতে হচ্ছে কনভার্ট হয়ে গেছে। একই রকম ভাবে আমরা দেখি যে আমাদের যে অভাগীর স্বর্গগল্পটা ছিল, সেইখানেও নিচু জাতের মানুষের প্রতি এখানে আমরা আরেকটা বিষয় অ্যাড করবো, সেটা হচ্ছে এই মৃত্যুঞ্জয় যে তার জাত বিসর্জন দিয়ে নিচু জাতে চলে গেল, এটার কারণে গ্রামের মানুষজন এবং তার খুরা এরা সবাই কি করছে? তাদের নানা রকম অত্যাচার নির্যাতন করছে। তো আমরা যদি অভাগীর স্বর্গের সাথে কম্পেয়ার করি, ওইখানেও আমরা দেখি যে ওইখানেও আমাদের অভাগী এবং কাঙালি তারা যে নিচু জাতের ছিল, এটার কারণে তারা সমাজে ওইরকম মূল্য পায় নাই, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণীর মানুষের দ্বারা নির্যাতিত হয়েছে। এবং আলটিমেটলি আমাদের কাঙালি বা অভাগীর যে শেষ ইচ্ছাটা ছিল, যে তার হচ্ছে মৃত্যু হইলে তার ছেলের হাতের আগুন পাবে, সেই ইচ্ছাটাও কিন্তু সে পূরণ করতে পারে নাই। তো এই যে আমাদের বিষয়টা, জাতিভিত্তিক প্রথার যে বিষয়টা, সেই জিনিসটার সাথে আমরা এখানে মিলটা দেখাই দিব। এরপরে যদি আমরা ঘর দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে উদ্দীপকের মৃত্যুঞ্জয় ও অভাগীর স্বর্গগল্পের কাঙালির মধ্যে বিদ্যমান বৈসাদৃশ্যগুলো তুলে ধরো। এখানে আমাকে ক্যারেক্টারটাকে নির্দিষ্ট করে দেওয়া হইলো, এবং এখানে আমাকে উল্লেখ করে দেওয়া হইলো যে বৈসাদৃশ্যগুলো কি কি সেইটা দেখাও। দেখো, একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু আগের দুইটা প্রশ্নের তুলনায় একটু ডিফারেন্ট। প্রথমটাতে বলছিল যে উক্তিটাকে বিশ্লেষণ করো। এখানে যে উক্তিটা আছে সেটাকে আমি আমার মতো করে লজিক দিয়ে এক্সপ্লেন করে দেখাবো। এখানে বলছিল যে মন্তব্যটির যথার্থতা বিচার করো। এখানেও আমার কাছ থেকে ওই বিশ্লেষণটাই চাওয়া হয়েছে, যে আমি এটা সম্পর্কে আসলে কি চিন্তা করি, সেই জিনিসটা আমি এখানে ব্যাখ্যা করবো। বাট এইখানে এসে বললো যে বিদ্যমান বৈসাদৃশ্যগুলো তুলে ধরো। আলটিমেটলি এখানে কিন্তু আমার আর নিজের মতামতটা জানতে চাওয়া হয়নি, তারা আমার কাছ থেকে স্পেসিফিক কিছু জিনিস জানতে চাইছে, যে এখানে কোন কোন বিষয়ে মৃত্যুঞ্জয় এবং কাঙালির মধ্যে অমিল আছে। এইখানে আমার মতামতটা আমি দেখাবো অবশ্যই, বাট সেইখানে আমাকে অবশ্যই ফোকাসে রাখতে হবে এই বৈসাদৃশ্যওয়ালা যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি কোন কোন বিষয় থেকে বৈসাদৃশ্য আছে, এখানে আমাদের হচ্ছে সামাজিক, এরপরে হচ্ছে পারিবারিক এবং অর্থনৈতিক যে বিষয়গুলো ছিল, মোটামুটি এই তিনটা ক্যাটাগরি থেকে আমরা মৃত্যুঞ্জয় এবং কাঙালি এদের ভেতরে বৈসাদৃশ্যটা দেখতে পারি। কিরকম? মৃত্যুঞ্জয়ের কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, শুরুর দিকে ও কিন্তু সমাজে মোটামুটি একটা গ্রহণযোগ্যতা তার ছিল। লোকজন বিভিন্ন সময় তার কাছে সাহায্যের জন্য আসতো, খুড়া তার কাছে সাহায্যের জন্য আসতো। যদিও লোকজন তার নামে হচ্ছে মূল গল্প অনুসারে তার নামে বিভিন্ন সময় তার খুড়া দুর্নাম রটনা করতো, এবং মৃত্যুঞ্জয় থেকে যে সাহায্যটা নেওয়া হয়েছে এই কথাটা লোকজন যে সরাসরি হচ্ছে মানুষজনের সামনে প্রকাশও করতে চাইতো না। বাট উদ্দীপকে কিন্তু সেই কথাটা বলা নাই। উদ্দীপক অনুসারে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সমাজে মৃত্যুঞ্জয়ের একটা ন্যূনতম গ্রহণযোগ্যতা কিন্তু ছিল, এবং তার পরিবারের যে অবস্থানটা সেটাও কিন্তু মোটামুটি ভালো ছিল। সে কায়স্থ ঘরের সন্তান ছিল, উঁচু বর্ণের। এরপরে তার অর্থনৈতিক যে অবস্থাটা সেটাও কিন্তু সে মোটামুটি সচ্ছল ছিল। ওই যে তার 20-25 বিঘার বাগান ছিল, সেটা লিজ দিয়ে সে যে টাকাটা পাইতো, সেটা দিয়ে কিন্তু তার সারা বছরের খরচ করার পরেও তার কাছে যথেষ্ট উদ্বৃত্ত থাকতো, যেটা দিয়ে আসলে সে অন্যদেরকে সাহায্য করতে পারতো। বাট আলটিমেটলি এখানে যদি আমরা অভাগী গল্পের কাঙালির দিকে তাকাই, এই কাঙালির কিন্তু সামাজিক যে গ্রহণযোগ্যতা, সামাজিক যে অবস্থানের বিষয়টা, সেটা এরকম ক্লিয়ার ছিল না। কারণ সে নিচু জাতের মানুষ, এবং এই নিচু জাতের মানুষ হওয়ার কারণে পারিবারিক দিক থেকে সে যেহেতু নিচু জাতের একটা মানুষ, এটার কারণে সমাজে তার ওইরকম গ্রহণযোগ্যতা ছিল না। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো যে তার হচ্ছে যে অর্থনৈতিক অবস্থাটা, অর্থনৈতিক সচ্ছলতা তার কিন্তু ছিল না, যেটার কারণে তার মা যখন মারা গেছে তখন কিন্তু তার মায়ের শেষ ইচ্ছা যে তাকে মুখাগ্নি করা হবে, তাকে পোড়ানো হবে, সেই জিনিসটা কিন্তু সে ইনশিওর করতে পারে নাই। তার কাছে যদি 5টা টাকা থাকতো, সে অধর রায়ের মুখে ওইটা ছুড়ে দিয়ে বলতে পারতো যে এই নাও তোমার টাকা, তোমার গাছ আমি কাইটে ফেললাম, আমার মাকে এখন আমি পোড়াবো।
এটা কিন্তু সে করতে পারতো, বাট তার কাছে সেই দেওয়ার মতো টাকাটা ছিল না। তো এই যে অর্থনৈতিক অসচ্ছলতা, সামাজিক যে হচ্ছে দুর্বল অবস্থান, এবং পরিবারের দিক থেকেও সে হচ্ছে দুধা সম্প্রদায়ের মানুষ ছিল, একটু নিচু জাতের মানুষ। তো এই যে অমিলের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর উপর ফোকাস করে আমাকে এখন এই অ্যান্সারগুলো করতে হবে। সেটা করতে যে আমি উদ্দীপকের বর্ণনা এইভাবে একটু দিব, তারপরে হচ্ছে আমাদের অভাগীর স্বর্গগল্প থেকে যে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের জাতিভেদ প্রথা দেখানো হয়েছে, এই কথাটা বলে তারপরে কিভাবে কোন কোন জায়গাতে এই জিনিসটা ফুটে উঠছে সেই জিনিসটা আমরা দেখাবো, এবং অমিলের জায়গা যে বিষয়গুলো, এটার উপর আমরা একটু বেশি করে ফোকাস করবো যে অমিলটা কোথায় কোথায়। অমিলটা হচ্ছে এদের সামাজিক অবস্থানটা, আমাদের মৃত্যুঞ্জয়ের সামাজিক অবস্থান মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ে থাকলেও কাঙালির ক্ষেত্রে সেটা ছিল না। এরপরে এদের যে বংশ পরিচয় যেটা, সেটা আমাদের মৃত্যুঞ্জয়ের বংশ মোটামুটি উঁচু ছিল, বাট সেটা হচ্ছে আমাদের কাঙালির ক্ষেত্রে ওইটা ছিল না। আর অর্থনৈতিক সচ্ছলতার যে বিষয়টা, যে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আমাদের কাঙালি কিন্তু তার মায়ের চিকিৎসাও করতে পারে নাই, মৃত্যুর পর যে সৎকারটা সেটাও ঠিকঠাকভাবে করতে পারে নাই। তো এই বিষয়গুলো দেখায় আমরা বলবো যে এই কারণে আমরা দেখতে পাই যে এদের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান। ওকে, এরপর আমরা যদি এই প্রশ্নে আসি, এই প্রশ্নে বলা হচ্ছে যে নন্দীপুর এলাকার চেয়ারম্যান মানিক সরকার সম্প্রতি তার বাবার মৃত্যুর পর কুলখানিতে 10 গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়ালেন। খুবই ভালো কথা, সবাই প্রাণ ভরে দোয়া করে গেল। কদিন পরেই মারা গেলেন ওই এলাকার দরিদ্র বর্গাচাষী হরিপদ বিশ্বাস। বাবার মৃত্যুশোক এবং সৎকারের চিন্তায় তার একমাত্র মেয়ে দীপালি কান্নায় ভেঙে পড়ল। পিতৃহারা অসহায় কিশোরীর শোকের মাধ্যমে এলাকার বাতাস ভারী হয়ে উঠল। খবর পেয়ে হরিপদের বাড়িতে ছুটে গেলেন মানিক সরকার, মেয়েকে সান্ত্বনা দিলেন এবং ধর্মীয় বিধিবিধান অনুসারে হরিপদের সৎকারের সুব্যবস্থা করলেন। তো আমরা যদি উদ্দীপকের ঘটনাটার দিকে খেয়াল করি, ঘটনাটা কিন্তু প্রায় সিমিলার। আমরা দেখছি যে আমাদের মুখোপাধ্যায় মহাশয়ের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে যখন মারা যায়, তখন তার সৎকার করা হয় সুন্দরভাবে। এবং এখানেও আমরা দেখছি যে আমাদের মানিক সরকার যিনি ছিলেন, তার বাবার মৃত্যুর পর সুন্দর করে কুলখানিতে 10 গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়ানো হয়েছে। খুবই ভালো কথা। এরপরে আমরা দেখি যে ওই যে অভাগী যখন মারা গেল, তখন আমাদের কাঙালির যে স্ট্রাগলটা, সেটার সাথে এইখানে আরেকটা ওইরকম ঘটনা দেখি যে হরিপদ বিশ্বাস যখন মারা গেল, তখন তার মৃত্যু শোকে এবং তার যে সৎকারটা কিভাবে হবে, এই দুশ্চিন্তায় আমাদের হরিপদ সরকারের যে মেয়ে ছিল দীপালি, সে কান্নায় ভেঙে পড়লো। সে শোকের মাতম শুরু করলো, এবং তার এই শোকের মাতমে সান্ত্বনা দিতে আসলো আমাদের মানিক সরকার। এবং সে এই যে আমাদের হরিপদ সরকার, হরিপদ বিশ্বাস, এই হরিপদ বিশ্বাসের যে ধর্মীয় বিধিমতে যে সৎকারের ব্যবস্থাটা, সেখানে সে হেল্প করলো। কিন্তু আমরা দেখছি যে কাঙালি যখন মুখোপাধ্যায় মহাশয়ের কাছে সাহায্য চাইতে গেছিল, আর কাঙালি কিন্তু সেই হেল্পটা পায় নাই। কারণ এখানে আমাকে বলা হইলো যে উদ্দীপকের বক্তব্য অভাগীর স্বর্গগল্পের যে ভাবের সাথে বৈসাদৃশ্যপূর্ণ তা বিশ্লেষণ করো। তাহলে এই যে নিচু শ্রেণীর মানুষের প্রতি বা আমাদের দরিদ্র মানুষদের প্রতি যে মানবিক আচরণের বিষয়টা, এইটার সাথে কিন্তু আমরা দেখতে পাই যে এই উদ্দীপকের একটা বৈসাদৃশ্য রয়েছে। তার মানে যদি আমরা বৈসাদৃশ্যের কথা বলি, তাহলে আমরা বলতে পারি যে মানবিক আচরণ যেটা, এই মানবিক আচরণের দিক থেকে আমাদের উদ্দীপকের সাথে অভাগীর স্বর্গগল্পের বৈসাদৃশ্য বিদ্যমান। তারপরে কিভাবে বৈসাদৃশ্যগুলো বিদ্যমান আমরা জাস্ট এই উদ্দীপক থেকে দেখাবো যে এখানে আমাদের হরিপদ বিশ্বাস মারা যাওয়ার পরে মানিক সরকার তার সৎকারের ব্যবস্থা করছে, খুব সান্ত্বনা দিছে, সাহায্য করছে। বাট আমাদের অভাগীর স্বর্গগল্পে যখন আমাদের কাঙালির মা মারা গেল, তখন সেখানে কেউ তাকে সাহায্যও করে নাই, বরং সে বিভিন্ন জায়গায় যে আসলে বৈষম্যের শিকার হয়েছে, হেনস্থার শিকার হয়েছে। অধর রায়ের কাছে যে যখন গেছে, তখন ওইখানে যেরকম হেনস্থার শিকার হয়েছে, মুখোপাধ্যায় মহাশয় কিংবা ভট্টাচার্য মহাশয় কিংবা মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে, তারাও তাকে একই রকম ভাবে হেনস্থা করছে। এমনকি হিন্দুস্তানি যে দারোয়ান ছিল, সেও তাকে এবং তার বাবাকে অপমান করছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে। তো আলটিমেটলি এই ঘটনাগুলো উল্লেখ করে আমরা দেখাবো যে এই কারণে আমার হচ্ছে এই যে মানবিক আচরণের যে বিষয়টা ছিল, এই ভাবটার সাথে আমাদের অভাগীর স্বর্গগল্প এবং উদ্দীপকের মধ্যে বৈসাদৃশ্য বা অমিল বিদ্যমান। এরপরে ঘতে বলা হলো যে ঠাকুরদাস মুখুজ্জে ও অধর রায় যদি চেয়ারম্যান সাহেবের মানসিকতা ধারণ করতেন, তাহলে অভাগীর স্বর্গগল্পের পরিণতি অন্যরকম হতো। এটা কিন্তু যে প্রথমে আমরা যে সিকিউটা পড়ছিলাম, বেসিক্যালি ওইটার মতোই, যে ধনী শ্রেণীর মানুষরা যদি এরকম মানসিকতা ধারণ করতো, তাহলে এটার অ্যান্সার আমরা কিভাবে করবো? সিমিলার ভাবে, যে প্রথমে আমরা দেখাবো যে এখানে কোন সুন্দর পরিণতিটা হয়েছে। তারপরে বেসিক্যালি প্রথমে আমরা হচ্ছে সিদ্ধান্তটা নিব যে এখানে আমি একমত কিনা জানতে চাইছে, তাহলে এখানে অবশ্যই আমি একমত। এরপরে আমি দেখাবো যে এখানে পরিণতিটা কিভাবে ভিন্ন হয়েছে। তারপরে আমি দেখাবো যে অভাগীর স্বর্গগল্পে পরিণতিটা কিরকম ভাবে ভিন্ন হইতে পারতো, যে যদি অধর রায় কিংবা আমাদের হচ্ছে মুখোপাধ্যায় মহাশয় যদি ভালো আচরণ করতো, ঠাকুরদাস মুখুজ্জে বা অধর রায় এরা যদি ভালো আচরণ করতো, তাহলে কি হইতো, আমাদের অভাগীকে ওইভাবে মাটির চড়াই পুঁতে ফেলতে হইতো না, বরং ওকেও কাঙালি সুন্দর করে মুখাগ্নির ব্যবস্থা করতে পারতো, সৎকারটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারতো। তো এই যে বিষয়গুলো, সেগুলো আমরা দেখাবো, তাহলে আমাদের এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো, সেইগুলা। এরপর আমরা যদি এই অধ্যায় রিলেটেড কিছু অনুধাবনমূলক প্রশ্নের দিকে আগাই, তাহলে দেখবো যে এই প্রশ্নগুলো আছে। সো প্রথমে বলা হচ্ছে যে মাকে বিশ্বাস করাই কাঙালির অভ্যাস কেন? এটা আমাদের ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। তো এইখানে আমাদের কাঙালির যে অনেকগুলা ঘটনা ছিল, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনার কথাকে ইন্ডিকেট করা হয়েছে, যে ওই যে আমাদের কাঙালির মা অভাগী যখন দেখতেছিল যে ওই চিতা থেকে আগুনের ধোঁয়া কুণ্ডলি পাকায় পাকায় আকাশে উঠতেছে, তখন থেকে শুরু করে বারবার করে সে কাঙালিকে বলতেছিল যে বামুন মা রথে করে স্বর্গে গেলেন। কারণ এই কথাটা শুই না কাঙালির আসলে এইভাবে বিশ্বাস হয় নাই প্রথমে, যে তার মাকে সে বলে তুই খেপেছিস মা, ও তো ধোঁয়া, ও হচ্ছে নীল ধোঁয়া, চিতা থেকে ধোঁয়া উঠতেছে, ওইটা দেখে তুই কি কল্পনা করিস। তো এখন বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে তার মা যখন তাকে রূপকথার বা উপকথার গল্প শোনাইতে যায়, তখনও ওই রকম ভাবে সে বলে যে বামুন মা রথে করে স্বর্গে গেলেন। এখন এই কথাটা শুনে কাঙালি আবার তাকে বলে যে তুই বারবার এই কথা বলতেছিস, এরকম কি আসলে হয় নাকি? তখন তার মা তাকে বলে যে আমি দেখলাম, সবাই দেখলো, সবাই বলতে ওইখানে শ্মশানে পোড়ানোর সময় যারা উপস্থিত ছিল, তখন বলা যায় গায়ের সকলেই তো দেখলো এটা। তো
যখন তার মা এরকম গ্রামের সকলের রেফারেন্স টেনে আমাদের কাঙালিকে বলল যে সবাই দেখছে রথে করে আমাদের বামুন মা স্বর্গে গেছে এবং এইটা আমার বিশ্বাস, যখন এইভাবে সে বলছে তখন আলটিমেটলি আমাদের কাঙালিও বিশ্বাস করে ফেলছে যে আচ্ছা ঠিক আছে, মা যখন বলতেছে এবং গ্রামের সবাই দেখতেছে, এই কথাটাও যখন আমার মা বললো তখন এখানে আমি বিশ্বাস করতে পারি। কারণ এখানে মূলত যে কারণটা এই বিশ্বাসের পেছনে সেটা হচ্ছে ছোটকাল থেকে আসলে কাঙালি একটু শীর্ণকায় ছিল এবং লোকজনের সাথে খুব বেশি মেশার সুযোগ পায় নাই, তার বন্ধু বান্ধব এরকম ছিল না। সো মায়ের কোলে কোলে সে মানুষ হয়েছে এবং তার মা তাকে যেটা বলে সেইটা বিশ্বাস করাই তার অভ্যাস। সো এই যে অন্যের সান্নিধ্য সে সেইভাবে পায় নাই, মায়ের কথা শুনেই সে বড় হয়েছে এবং তার মা গ্রামের সকলের রেফারেন্স টেনে বলছে যে বামুন মা রথে করে স্বর্গে গেছে। সো এই কথাটা যখন সে বলছে তখন কাঙালি আলটিমেটলি বিশ্বাস করে ফেলছে যে আচ্ছা ঠিক আছে, মা যখন বলছে তখন এটা মনে হয় ঠিকই আছে। তো এই কথাটাই আমরা এখানে ব্যাখ্যা করবো যে মাকে বিশ্বাস করায় কাঙালির অভ্যাস কেন, কারণ ছোটকাল থেকে সে এই শিক্ষাটাই পেয়ে আসছে, অন্য কারোর সাথে সে চলাফেরার সুযোগ পায় নাই এবং তার মা গ্রামের সকলের রেফারেন্স টেনে বলছে বামুন মা রথে করে স্বর্গে গেছে। সুতরাং এই যে মাকে বিশ্বাস করার যে অভ্যাসটা, সেই অভ্যাসটার কারণে সেই কথাটাকে বিশ্বাস করছে। এরপরে আসলে হচ্ছে মা মরেছে তো যা নিচে নেবে দাঁড়া। অধর রায়ের এরূপ উক্তির কারণ কি? এরূপ উক্তির কারণটা হচ্ছে নিচু জাতের মানুষের প্রতি তার যে অবজ্ঞার ভাবটা ছিল সেইটা। অধর রায় তো হচ্ছে আমাদের গোমস্তা, গোমস্তা বলতে আমাদের যে রাজা বা হচ্ছে নৃপতি যারা ছিল তাদের প্রতিনিধি, যারা খাজনা টাজনা সংগ্রহ করে। সো মোটামুটি বড়লোক শ্রেণীর একজন হোমরা চোমরা মানুষ। এর যখন বাসায় একেবারে উপরে চলে আসছে কাঙালি, তখন সে কিন্তু একেবারে একটু কনফিউজ হয়ে গেছে। প্রথমে যে ঘটনাটা কি ঘটলো, তারপরে একটু বিরক্ত হয়েছে যে এ তো একে মরা বাড়ি থেকে আসছে, তারপরে উঠতে উঠতে একেবারে বাড়ির উপর পর্যন্ত চলে আসছে। তো এই ধরনের বেয়াদবি আসলে সে ওইভাবে পজিটিভলি নেয় নাই এবং সেই কারণে সে বলছে যে মা মরছে মরছে ভালো কথা, তুই একেবারে বাড়ির উপর উঠে বসে থাকিস না, এখান থেকে তুই নিচে নামা দ্বারা তোর কি বলা লাগবে তুই নিচে থেকে বল। তো এই যে নিচু জাতের মানুষ একে, তার উপর হচ্ছে মরাবাড়ি থেকে আসছে, এই বিষয়গুলোর উপর বেস করে তাদের প্রতি এবং এই নিচু শ্রেণীর মানুষদের প্রতি অধর রায়ের যে অবজ্ঞা অবহেলার যে ভাবটা ছিল সেই কথাটাই মানে সেই বিষয়টাই তার এই কথাটা থেকে প্রকাশ পাইছে। তো আমরা এখানে বলবো যে এই উক্তিটার কারণ হলো নিচু শ্রেণীর মানুষের প্রতি অবজ্ঞা অবহেলা। তারপর আমরা ঘটনাটা রেফারেন্স দিয়ে এখানে সুন্দর করে আমাদের মতো করে ব্যাখ্যা করে দিব। এরপরে আসলো যে রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেললো কেন? বেসিক্যালি তার যে অনুতাপ, তার যে কৃতকর্মের প্রতি নিজের কৃতকর্মের কথা চিন্তা করে তার ভেতর যে অনুতাপের সৃষ্টি হয়েছে, সেটার কারণে আমাদের রসিক বাঘ অভাগীকে পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেললো। কারণ রসিক বাঘ কিন্তু বিয়ের পরে কিছুদিন পরে আরেকটা বিয়ে করে অন্য গ্রামে উঠে চলে গেছে এবং সারা জীবন সে অভাগীকে অসন বসন দেয় নাই। অসন মানে হচ্ছে আহার অন্ন, আর বসন মানে হচ্ছে কাপড়। সো তারা ভাত কাপড় কোনো কিছু দেয় নাই, এরপরে কোনোদিন তার খোঁজ খবর নেয় নাই। অথচ সেই অভাগী যখন মৃত্যু সজ্জায় তখন সে আমাদের এই রসিক বাঘের কাছ থেকে পায়ের ধুলো চাইছে। সো যেই স্ত্রীর প্রতি সে সারা জীবন ধরে অবহেলা অবজ্ঞা করে আসছে, সেই স্ত্রী যখন মৃত্যুসজ্জায় শুয়ে থেকে তার কাছ থেকে পায়ের ধুলো চাইতেছে, তখন সেই পায়ের ধুলোটা দিতে গিয়ে সে আসলে তার কৃতকর্ম যেটা করছিল, সে সারা জীবন যে অভাগীর সাথে অন্যায়টা করে আসছে সেইটা চিন্তা করে সে অনুতপ্ত হয় এবং কেঁদে ফেলে। এরপরে বলা হইলো অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক বলতে কি বোঝানো হয়েছে। তো জীবন নাট্য বলতে এখানে অভাগীর যে জীবনটা সেটাকে একটা নাটকের সাথে যদি আমরা কম্পেয়ার করি, নাটকের যে নাটকীয় ঘটনা বলি সেটার সাথেও কিন্তু অভাগীর যে জীবনটা সেটা একেবারে কম নাটকীয় ছিল না। কেন? কারণ অভাগীর জীবনটা 30 বছরের মোটামুটি, এবং এই 30 বছরের জীবনকালে সে কিন্তু অনেক চড়াই উত্তরের ভেতর দিয়ে গেছে। ছোটকালে তার মা মারা গেছে, তার বাবাও ছোটকালে মারা গেছে। এরপরে তার যখন বিয়ে হইলো, বিয়ে হওয়ার পর রসিক বাঘ অন্য জায়গায় চলে গেছে। এরপরে কাঙালি যখন হইলো তখন কাঙালিকে সে অনেক কষ্ট করে মানুষ করা লাগছে এবং গ্রামের বিভিন্ন মানুষজন বিভিন্ন সময় বিভিন্নভাবে অভাগীকে প্ররোচিত করছে, তাকে পাওয়ার চেষ্টা করছে, সেখান থেকেও নিজেকে রক্ষা করে চলা লাগছে এবং আলটিমেটলি এই স্ট্রাগলগুলো পার করতে 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 জীবনের প্রায় 30টা বছর পার করে সে এখন এসে মৃত্যুসজ্জায় উপস্থিত হয়েছে। এই যে তার জীবনের যে মৃত্যুসজ্জার বিষয়টা, জীবন নাট্যের শেষ অঙ্ক বলতে তার এই মৃত্যুকালের বিষয়টাকে বোঝানো হয়েছে। তার মানে তার মরণের যেই সময়টা এইটাকে ইন্ডিকেট করা হয়েছে এবং তার জীবনটা যেহেতু অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে গেছে, তাই এটাকে নাটকের সাথে তুলনা করে তার মরণের সময়টাকে জীবন নাট্যের শেষ অঙ্ক বলে এখানে অভিহিত করা হয়েছে। এরপরে বলা হইল যে নাপিত কাঙালির মায়ের হাত দেখে মুখ গম্ভীর করলো কেন? নাপিত কাঙালির মায়ের হাত দেখে মুখ গম্ভীর করলো কেন? এখানে নাপিত বলতে হচ্ছে ঈশ্বর নাপিত, যে নারী দেখতে জানতো। সে কাঙালির মায়ের হাত দেখে বুঝতে পারলো যে তার মৃত্যু আসলে আসন্ন। সে কাঙালির মায়ের হাত দেখে বুঝতে পারে, মানে বেসিক্যালি অভাগীর হাত দেখে বুঝতে পারে যে তার মৃত্যু আসন্ন, এর আর হাতে খুব বেশি সময় নাই, যে কোনো সময় অক্কা পাইতে পারে, যে কোনো সময় পটল তুলতে পারে। এই কথাটা সে বুঝতে পারছে এবং সেই কারণে সে মুখ গম্ভীর করছে। এরপরে রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল কেন? বেসিক্যালি এই একই কারণে, যে স্ত্রীকে সে সারা জীবন ধরে অবহেলা অবজ্ঞা করে আসছে, সেই স্ত্রী তার কাছ থেকে পায়ের ধুলো চাইতেছে। এই জিনিসটা ফিল করে সে যে কত বড় অপরাধ করছে, কত বড় গাধার মতো কাজ করছে, কত ভালো একটা মানুষকে সে এরকম অত্যাচার করছে, সেই বিষয়টা চিন্তা করে সে হচ্ছে হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রইল। আর তোর হাতের আগুন যদি পাই আমিও স্বর্গে যাবো, উক্তিটি ব্যাখ্যা করো। এখানে বেসিক্যালি ধর্ম বিশ্বাসের যে বিষয়টা সেটা ফুটে উঠছে। অভাগীর স্বর্গ গল্পে আমরা অনেকগুলো কুসংস্কার দেখতে পাই, তবে এর সাথে সাথে এখানে ধর্মের প্রতি যে বিশ্বাসের বিষয়টা সেটাও কিন্তু আমরা দেখি। সেই যে পুত্রের হাতের আগুন, যেটা হিন্দু ধর্ম অনুসারে এই পুত্রের হাতের আগুন হচ্ছে মোক্ষ লাভের একটা উপায়। বাবা মা মৃত্যুর পর যদি ছেলের হাতের আগুন পাই, সেই ক্ষেত্রে তারা মোক্ষ লাভ করে, আত্মাটা মুক্তি লাভ করে এবং অনন্তকাল ধরে স্বর্গে বসবাস করতে পারে, এরকম একটা বিষয় হচ্ছে তাদের ধর্ম অনুসারে বিশ্বাস করা হয়। ওই ধর্ম বিশ্বাস থেকেই আমাদের অভাগী যে ছিল, সে অভাগীটা বলে বারবার করে কাঙালিকে বলে যে বাবা তোর হাতের আগুন যদি আমি পাই তাহলে আমার আত্মা মোক্ষ লাভ করবে, মুক্তি লাভ করবে এবং আমি বামুনমার মতো স্বর্গে যাইতে পারবো। তো এখানে ধর্ম বিশ্বাসের যে বিষয়টা সেটা ফুটে উঠছে। ওকে, সো অনুধাবনমূলক প্রশ্ন শেষে আমরা যদি এখন জ্ঞানমূলক প্রশ্নের দিকে আসি, তাহলে দেখি যে এখানে প্রথমে বলছে অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল কে?
এটা বলছিল আমাদের ভট্টাচার্য মহাশয়। এই ভট্টাচার্য মহাশয়ের যাই নাম একবারই আছে। আমাদের কাঙালি যখন গেছিল কাঠ চাইতে মাকে পোড়ানোর জন্য মুখুজ্জি মহাশয়ের কাছে, তখন ভট্টাচার্য মহাশয় বলছিল যে তোদের যাতে আবার কে কবে পোড়াই রে, যা মুখে নুরো জেলে দিয়ে মাটির চড়াই পুঁতে ফেলবে। নুরো জেলে দিয়ে মানে ওই যে ধানের যে আটিগুলো থাকে সেটাতে একটু আগুন জ্বালায়, মুখে টাচ করে, তারপরে জাস্ট মাটিতে পুঁতে ফেলা। সো এটা আমাদের বলছিল ভট্টাচার্য মহাশয়। এরপরে বলছে ঠাকুরদাস মুখুজ্জির স্ত্রী কয়দিনের অসুখে মারা গেলেন, উনি 7 দিনের অসুখে মারা যান। এরপরে আচ্ছা এগুলো একটু করে লিখে দিই, জ্ঞানমূলক যেহেতু আমাদের অল্প করে লিখলেই হয়। সো আমরা একটু লিখেও দিই। এটা বলছিলাম আমাদের ভট্টাচার্য মহাশয়, এটা কত দিনের জ্বরে মারা গেছে? 7 দিনের জ্বরে মারা গেছে। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন পদক প্রদান করছিল? ওই যে শুরুর দিকেই কিন্তু আমি বলছিলাম যে লেখক পরিচিতি, এই জায়গাটা কিন্তু ভালো করে পড়া দরকার। এবং আশা করি এখন তোমরা প্রমাণটা পাইছো যে এই যে দেখো সিলেট বোর্ড এবং ঢাকা বোর্ডে 2017 সালে আমাদের এখান থেকে প্রশ্ন আসছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়, সরি এটা যশোর বোর্ড আর বরিশাল বোর্ডে 2017 সালে প্রশ্ন আসছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন পদক প্রদান করছিল? কোন পদক? এটা হচ্ছে জগত্তারিণী। এই পদক প্রদান করছে 1920 সালে। সো এ হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর। এরপরে বললো যে সব ব্যাটারি এখন বামুন কায়েত হতে চাই, কথাটা কে বলছিল? এই কথাটা বলছিল আমাদের মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে যে ছিল সে বলছে যে সব ব্যাটারে এখন বামুন কায়েত হতে চাই, অবজ্ঞা করে। এরপরে কাঙালির বাবার নাম কি? কাঙালির বাবার নামটা খুবই ইন্টারেস্টিং, নামটা হচ্ছে রসিক বাঘ। এরপরে গ্রামে নারী দেখতে জানতো কে? গ্রামে নারী দেখতে জানতো ঈশ্বর নাপিত। ওকে, সেই হচ্ছে আমাদের এখানকার জ্ঞানমূলক কিছু প্রশ্ন। এখন এখানে একটা বিষয় খেয়াল রাখো যে যখনই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো দিতে যাবা সেক্ষেত্রে কিন্তু বানানের ব্যাপারে খুবই 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 সতর্ক থাকতে হবে, কারণ যদি এখানে তুমি বানান ভুল করো সৃজনশীল প্রশ্নে কিন্তু ফ্র্যাকশন মার্ক দেওয়ার কোনো স্কোপ নাই। সো ধরো তোমার হচ্ছে এই যে রসিক বাঘ, এখানে তুমি রসিক বাঘ লিখতে যাই এখানে ঘ না লিখে ধরো খ লিখে ফেললা, তাই কিন্তু এখানে একটা বিপদ। বা বাঘ না লিখে তুমি গ লিখে ফেললা বাঘ। এই ক্ষেত্রে হবে কি যে তুমি প্রথমত নামটাই উল্টাই ফেলছো, নামটা ঠিকঠাক হয় নাই। তার মানে আমি তোমার কাছে যে ইনফরমেশনটা চাইছি সেই ইনফরমেশনটা কিন্তু আমি পাইলাম না। 1 2 ধরো তোমার এখানে হচ্ছে ঈশ্বর নাপিত, ঈশ্বর নাপিতে তুমি হচ্ছে এখানে রসই দিয়ে লিখলা, রসই দিয়ে লিখলে তোমার নামটার উচ্চারণটা ঠিকঠাক আসলো কিন্তু বানানটা ঠিকঠাক আসলো না। এবং যেহেতু তোমার বানানটা ঠিকঠাক আসে নাই, এক্ষেত্রে কি আমি তোমাকে 0.5 কাটতে পারবো? এই স্কোপটা কিন্তু সৃজনশীলে নাই। যেই কারণে তুমি যদি এখানে বানান ভুল করো তখন কিন্তু আমি তোমাকে 0 দিব। সো তুমি খেয়াল রাখতে হবে যখনই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করতেছো, শুধু জ্ঞানমূলক না, আসলে লেখালেখির সময় সবসময় বানানের দিকে খেয়াল রাখা দরকার, বাট জ্ঞানমূলকের ক্ষেত্রে এইটা আরো বেশি করে খেয়াল রাখবা যেন এখানে প্রশ্নের উত্তর করার সময় তোমার বানানে কোনো রকম ভুল না হয়। বানানে ভুল হইলে কিন্তু সেই ক্ষেত্রে 0 পাবা। ওকে, এরপরে আসো আমরা হচ্ছে এই অধ্যায় রিলেটেড এমসিকিউ কিছু প্রশ্ন দেখে নিব। প্রথমত অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে? এটা খুবই ইজি। অধর রায় বলে যে মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা, আন গিয়ে যা। তো এর উত্তর হচ্ছে সি। এরপরে একটা উদ্দীপক আসছে, এই উদ্দীপক থেকে বলা হয়েছে যে মহেশ গল্পে, এই মহেশটাও কিন্তু শরৎচন্দ্রের লেখার একটা গল্প। এই মহেশ গল্পটাও তোমাদেরকে হালকা করে একটু বলে নেই, কারণ এখান থেকে আমাদের যে স্লাইডগুলো রাখছে এখানে 2টা প্রশ্ন আসছে। তো আমরা এই গল্পটা যদি অল্প করে একটু রিভিশন করি, বিষয়টা এরকম যে হচ্ছে গফুর নামে একজন কৃষক ছিল, আর তার হচ্ছে মহেশ নামে একটা গরু ছিল। সেই গরুটাকে সে নিজের সন্তানের মতো ভালোবাসতো, এবং সে যে এলাকাতে বসবাস করতো সেইখানে হিন্দু অধ্যুষিত এলাকা, এবং গ্রামের যে মোড়ল টাইপের বা নেতা গোছের যে মানুষটা ছিল সেও ছিল হচ্ছে একজন হিন্দু মানুষ। তো এখন ওইখানে গো হত্যা মহাপাপ এরকম একটা নীতি প্রচলিত ছিল যে কোনো গরু যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে যার কাছ থেকে মারা গেছে বা যে হচ্ছে গরুটাকে হত্যা করছে বা যার কারণে মারা গেছে তাকে বিশাল শাস্তি পাইতে হবে। তো এই ধরনের রীতিনীতি প্রচলিত ছিল। এখন এই যে গফুর যে ছিল, এই গফুর দরিদ্র একজন মানুষ ছিল, যেটার কারণে ওই গ্রামে তখন মোটামুটি একটা দুর্ভিক্ষ টাইপের সময় চলতেছে, এবং সে গরুটাকে ঠিকঠাক মতো খাইতে দিতে পারে না। এই কারণে গরুটা একবার হচ্ছে দড়ি ছিঁড়ে যে বা কোনো রকম ছুটে যে আমাদের ওই যে মোড়লটা ছিল বা যে নেতাটা ছিল তার ক্ষেত থেকে কিছু ফসল খাই, যেটার কারণে গফুরকে ডেকে কিন্তু ওই তারা একসময় বিশাল বকাবকি করে, গালাগালি করে যে তোমার গরু আইসা আমার ক্ষেতের ফসল খাইলো কেন। অথচ যখন গফুর ওই মোড়লের কাছেই যায় যে আমাকে কিছু খড় ধার দেন, যে খড়টা দিয়ে আমি এই হচ্ছে মহেশকে কিছুদিন খাওয়াই বাঁচায় রাখতে পারি, তখন তারা আবার তাকে খড় ধার দেয় না, তাকে বলে যে তোর গরু তুই নিয়ে যাবি সাথে। এখন সন্তানের মতো যেহেতু গরুটাকে সে লালন পালন করছে, তাকে সে যে বিক্রি করে দিবে এই জিনিসটা সে ওইভাবে আসলে মাইনা নিতে পারে না। এখন একদিন হয় কি যে খাবার দাবারের জন্য সে ওইভাবে হচ্ছে মানে গরুকে ঠিকঠাক মতো খাইতে দিতে পারে নাই, এবং ওই যে ছুটে যে অন্যের ফসল খাইছিল এটার কারণে যখন যে হচ্ছে তাকে ইয়ে করা হয়, মানে অপদস্থ করা হয়, অপমান করা হয়, তখন সে রাগ করে একটা লাঙল ছিল তার বাসায়, সেই লাঙলের ফলা দিয়ে গরুর মাথায় আঘাত করে এবং গরুটা মারা যায়। গরুটা যখন মারা যায় তখন এই যে সমাজে যে নিয়মটা প্রচলিত ছিল যে যদি গো হত্যা করা হয়, গো হত্যা একটা মহাপাপ এবং এই পাপের শাস্তি স্বরূপ তাদেরকে বিশাল শাস্তি পাইতে হবে, এই শাস্তির ভয় তখন গফুর তার মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। তার যে সহায় সম্পত্তি, বাড়ি ঘর, বাপের ভিটা সবকিছু ছেড়ে আর মহেশকে ছেড়ে সে তার মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়, ওই যে সমাজে প্রচলিত যে শাস্তিটা ছিল সেই শাস্তির ভয়। এই যে একই সমাজ ব্যবস্থা, যে সমাজটা মহেশ যখন জীবিত ছিল সেই জীবিত গরুকে খাবার দেওয়ার জন্য গফুরকে কিছু খড় ধার দেয় নাই, সেই সমাজটাই কি করবে, সেই সমাজটা হচ্ছে যখন গরুটা মারা গেছে তখন সেই গরু মারা কেন গেল এইটার দায়ে কিন্তু গফুরকে শাস্তি দিতে আসতেছে। এই যে সমাজে জাতিদের মধ্যে জাতিতে জাতিতে যে ভেদাভেদ, উঁচু নিচু মানুষের ভেতরকার যে বিভেদ বিভাজন এবং সামন্তবাদের যে নির্মম রূপটা, সেই জিনিসটা কিন্তু এখানে সুন্দর করে ফুটে উঠছে। সামন্তবাদের নির্মম রূপটা ওইভাবে বলা যায় না, এখানে আমরা বেসিক্যালি বলতে পারি যে আমাদের জাতিভেদের সাথে সাথে নিচু জাতের বা এই যে
বর্ণভিত্তিক যে বৈষম্যের বিষয়টা, এই বিষয়টা এখানে কিন্তু সুন্দর করে ফুটে উঠছে। এখন আমরা যদি এখানে তাকাই তাহলে দেখি যে ওইখান থেকে ছোট্ট একটা অংশ এখানে ফুটে তোলা হয়েছে যে মহেশ গল্পে গফুর ব্রাহ্মণ তর্করত্নের পায়ের কাছে বসিয়া কাহুন্দুই খড় ধার চাহিতে গেলে তর্করত্ন তীরবৎ পিছাইয়া গিয়া কহিলেন, আমর ছুঁয়ে ফেলবি নাকি। এই যে উদ্দীপকের যে বিষয়টা, এটা কিন্তু পুরো গল্পের ভাবটাকে নিয়ে আসে নাই, এখানে ছোট্ট একটা অংশকে তুলে দেওয়া হয়েছে। সো এইটার সাথে আমাকে বলা হয়েছে উদ্দীপকে তর্করত্নের আচরণে অভাগীর স্বর্গ গল্পের কোন দিকটা ফুটে উঠেছে। এখানে যে বিষয়টা ফুটে উঠছে সেটা হচ্ছে জাতিভেদ। এখন এখানে বলতে পারো যে ভাই একটু আগেই তো আপনি সামন্তবাদের কথা বললেন, তাহলে এখানে জাতিভেদটাকে অ্যান্সার নিলেন কেন? সামন্তবাদটা জিনিসটা হইলো যে ইংরেজ নৃপতিদের যারা ছিল, ইংরেজ নৃপতি, নৃপতি মানে হচ্ছে জমিদার বা রাজা টাইপের, ইংরেজ নৃপতিদের প্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থা, সেটাকে আমরা বেসিক্যালি সামন্তবাদ বলে আসলে আইডেন্টিফাই করতে পারি। সামন্ত বলতে ইংরেজ নৃপতিদের প্রতিনিধিকে বোঝানো হয়, নৃপতি বলতে রাজাদের। সো ইংরেজদের আন্ডারে যে রাজাগুলো ছিল তাদের হচ্ছে যে কাজকর্মগুলো এবং তারা যেভাবে খাজনা টাজনা আদায় করতো, এই জিনিসটাকে যারা ইন্ডিকেট করে সেটা হচ্ছে সামন্তবাদ। এখন উদ্দীপকে কিন্তু ওই সামন্তবাদের জিনিসটা আসে নাই, মানে রাজা কর্তৃক নির্যাতনের যে বিষয়টা, রাজা কর্তৃক প্রজাকে বা তাদের অধীনস্থ যে মানুষগুলো আছে তাদেরকে নির্যাতনের যে বিষয়টা, সেটা কিন্তু এখানে ফুটে ওঠে নাই। নিপীড়ন যেটা, নিপীড়নটা হচ্ছে অত্যাচার করা। এখন এইখানে কাউকে কি অত্যাচার করা হয়েছে আমরা খেয়াল করলে দেখবো যে এখানে অত্যাচারের বিষয়টাও কিন্তু এইভাবে আসলে স্পষ্ট না। পণ প্রথা মানে হচ্ছে যৌতুক প্রথা, এখানে যৌতুকেরও কোনো বিষয় আমরা দেখতে পাই না। সো এখানে হচ্ছে আমরা খেয়াল করে দেখবো যে সামন্তবাদের যে বিষয়টা সেটা এখানে ওইভাবে আসলে আসে নাই, নিপীড়ন বা অত্যাচারের জিনিসটা ওইভাবে আসে নাই, পণ প্রথার যেটা যৌতুক প্রথার জিনিসটা এখানে আসে নাই, বরং এখানে জাতিভেদের যেই বিষয়টা, জাতিভেদের বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে এই যে গফুর সে একজন মুসলিম এবং ব্রাহ্মণ তর্করত্ন যে ছিল, এই ব্রাহ্মণ তর্করত্ন একজন উঁচু জাতের ব্রাহ্মণ। সো এই যে উঁচু জাতের ব্রাহ্মণ হওয়ার কারণে সে যে অন্য আরেকটা মানুষের প্রতি একটু মানে কটাক্ষপূর্ণ মনোভাব স্থাপন করলো এবং তার প্রতি যে হচ্ছে একটু খারাপ আচরণ করলো, তাকে বললো যে তুই ছুঁয়ে দিস না, আমরা ছুঁয়ে দিলে আমার জাত চলে যাবে, এরকম যে আচরণটা করলো, এটার কারণে আমরা এখানে বলবো যে এখানে জাতিভেদ প্রথা যে বিষয়টা আছে এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। এরপর আমরা যদি এই উদ্দীপক রিলেটেড পরের প্রশ্নটার দিকে তাকাই তাহলে এখানে দেখি যে উক্ত দিকটি প্রকাশ পেয়েছে যে বাক্যে। এখানে হচ্ছে উক্ত দিকটা মানে জাতিভেদ প্রথার যে বিষয়টা, উঁচু জাত এবং নিচু জাত এই দুইটার মধ্যে যে বিভেদ বিভাজনের বিষয়টা, সেইটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এখানে মুখে একটু নুরো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেখে এই কথাটাতে এই জিনিসটা ফুটে উঠছে। কারণ এটার আগে বলছিল যে তোদের জাতে আবার কে কবে আবার পোড়াই রে, মানে দুলে জাত, এরা যে নিচু জাতের মানুষ, এদের ভেতরে যে পোড়ানোর রীতিটা ওইভাবে আসলে প্রচলিত না, এরা মাটিতে পুঁতে ফেলে, এই জিনিসটাই যে প্রচলিত সেই জিনিসটা এখানে বলা হয়েছে। সো এটা জাতিভেদের বিষয়টাকে ইন্ডিকেট করে। সব বেটারাই এখন বামন কায়েত হতে যায়, এইটা তো অবশ্যই এটাকে ইন্ডিকেট করে। দুলে দুলে মরার কাঠ কি হবে শুনি, এই যে কথাটা এখানেও কিন্তু নিচু জাতের মানুষকে অবজ্ঞা করার যে জিনিসটা সেটা ফুটে উঠছে। তো এখানে আমরা এই তিনটাকেই সঠিক উত্তর হিসেবে নেব। এরপরে যদি আমরা পরের প্রশ্নটার দিকে তাকাই, এখানে বলা হচ্ছে যে ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এইখানে নিচু শ্রেণীর অবস্থা এই জিনিসটা ফুটে ওঠে নাই। কেন ওঠে নাই? কারণ এইখানে আসলে নিচু শ্রেণীরা যে অত্যাচারিত হচ্ছে এই জিনিসটা কোনোভাবে এখানে দেখানো হয় নাই। সামন্ত শ্রেণীর দৌরাত্ম, সামন্ত শ্রেণীরা যেদেরকে অত্যাচার করতেছে সেই জিনিসটা দেখানো হয় নাই। পরিচ্ছন্নতার লক্ষণটাও এখানে হবে না। প্রচলিত রীতিনীতি যেটা গোবর জলে যে পরিপূর্ণরূপে শুদ্ধ হয়, গোবর জল পরিশুদ্ধ করার একটা উপায় হিসেবে ব্যবহার করা হয়, সেই জিনিসটা হচ্ছে একটা প্রচলিত নীতি হিন্দু ধর্ম অনুসারে। তো ওই জিনিসটা এখানে দেখানো হয়েছে, প্রচলিত রীতিনীতি। ওরে কি আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে, এই যে টপিকটা এখানে প্রচলিত নীতি যে গোবর জল ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পরিশুদ্ধতার একটা প্রতীক এইটা। তো সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এরপরে বলা হয়েছে যে কাঙালির মায়ের মৃতদেহ সৎকারের কাঠ জোগাড় করতে না পারার কারণ কি। তো কাঙালির মা যখন মারা গেছে তখন এখানে আর সৎকারের জন্য কাঠ জোগাড় করতে পারে নাই, কারণ প্রথমত সে দরিদ্র ছিল, টাকা পয়সা ছিল না। টাকা পয়সা থাকলে সে গাছের দাম দিয়ে গাছ কিনে নিত। এরপরে উঁচু শ্রেণীর নিষ্ঠুরতা, উঁচু শ্রেণী তার প্রতি কোনো ধরনের আসলে সহানুভূতি দেখায় নাই, জাতি বৈষম্যের যে জিনিসটা এটাও এখানে ফুটে উঠছে। সো এখানে আমার তিনটাই সঠিক উত্তর হবে। এরপরে আছে হচ্ছে আয়তকে রূপ কথা বলি অভাগীর স্বর্গে গল্পে, কথাটি কেন বলা হয়েছে? কথাটি বলা হয়েছে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ যখন প্রথমে অভাগী তার সন্তানকে প্রস্তাব দেয় যে আজকে তোর কাজে যে কোনো কাজ নাই, তোর আজকে কাজে যাওয়ার দরকার নাই, তখন আমাদের কাঙালি একটু কনফিউজড হয় যে আচ্ছা আমি কাজে গেলাম না ঠিক আছে, কিন্তু যদি আমি কাজে না যাই তাহলে তো আমার হাত খরচের যে টাকাটা সেই টাকাটা আর আমি পাবো না। তো তখন অভাগী তাকে হচ্ছে আরেকটু সান্ত্বনা দিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে আয় তোকে রূপকথার গল্প শোনাই। তো এই যে কাজে না গেলে টাকা পাবে না এবং সেটার কারণে অভাগী তাকে কম্পেনসেশন হিসেবে রূপকথার গল্প শোনাইতে চাইলো, এই কারণে আমরা এইটাকে সঠিক উত্তর হিসেবে নিব যে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা বলছে। এরপরে বলা হয়েছে অভাগীর স্বর্গ গল্পে কুটির প্রাঙ্গণে কি গাছ আছে? আমরা জানি বেল গাছ আছে, যেটা কাটতে যায় আমাদের রসিক বাঘ সুন্দর করে একটা চর খাইছে এবং যেটার দাম আমাদের অধর রায় চাইছে 5 টাকা। এরপরে অভাগীর স্বর্গ গল্পের গতিশীল চরিত্র কোনটা? এটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন যে গতিশীল কথাটা দ্বারা এখানে কি বোঝানো হয়েছে। বেসিক্যালি আমাদের এখানে গতিশীল চরিত্রটা হচ্ছে কাঙালি। কেন? কারণ গল্পের শুরু থেকে আমরা দেখছি যে অভাগী প্রথমত ওই যে শ্মশান থেকে তারপরে বাসায় আসলে সে অসুস্থ হয়ে পড়লো, মারা গেল। এখন এর মধ্যে আমরা দেখছি যে কাঙালি কি করছে, সে একবার কবিরাজের কাছে গেছে ওষুধ আনার জন্য, তারপরে প্রতিবেশীরা যখন যেটি উপদেশ দিছে সেই অনুসারে ওষুধ জোগাড় করার চেষ্টা করছে, তারপরে আবার হচ্ছে যে বাপকে ডেকে আনছে, তারপরে যখন মা মারা গেছে তখন দৌড় দিয়ে চলে গেছে অধর রায়ের কাছে, তারপর ওইখান থেকে গেছে মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে, তারপরে আবার মায়ের কাছে এসে মাকে নদীর চড়াই নিয়ে যে তারপরে সে সৎকার করছে। তো এই যে ওভারঅল যে বিষয়টা সারা গল্প জুড়ে সব থেকে বেশি দৌড়ঝাঁপের উপর ছিল হচ্ছে আমাদের কাঙালি ক্যারেক্টারটা। তো এই কারণে আমাদের গতিশীল চরিত্রটা হচ্ছে এখানে কাঙালি। এরপরে ক্যাংলারে মার মতো সতী লক্ষ্মী আর দুলে পাড়াই নেই উক্তিটা কার? এটা ডিরেক্ট একটা উক্তি, এটা বিন্দির মায়ের উক্তি, এটা নিয়ে কোনো ঝামেলা নাই।
কালো আর হলো বাহিরে কেবল, ভেতরে সবার সমান রাঙা। তার মানে মানুষের যে আসলে কোনো ভেদাভেদ নাই, বৈষম্য নাই, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এখন বলা হয়েছে যে এই উক্তির বিপরীত বৈশিষ্ট্য কোন চরিত্রে ফুটে উঠছে। তো এখানে বিপরীত যে বৈশিষ্ট্যটা সেটা আমরা দেখতে পাই অধর রায়ের এই ক্যারেক্টারটার ভেতরে। অভাগী আর কাঙালি এরা দুইজন তো আসলে অত্যাচারিত হয়েছে। আর ঠাকুরদাস মুখোপাধ্যায়ের থেকে আমরা ওইরকম বৈষম্যমূলক কোনো কথাবার্তা ওইভাবে দেখি নাই। তিনি জাস্ট এটুকু বলছেন যে আমারই এখন কত কাঠের দরকার, সো উনি অবহেলা করছেন এবং ওনার নিজের যে প্রয়োজনের বিষয়টা সেটা দেখাইছেন। কিন্তু তার ছেলে যে ছিল সে বলছে যে হচ্ছে সবাই এখন বামুন কায়েত হতে চায়। ভট্টাচার্য মহাশয় বলছে যে তোদের যাতে আবার কে কবে পড়ায়। অধর রায় বলছে মাকে পড়াবে তো গাছের দাম 5 টাকা। তো ওদের যে আচরণগুলা, সেই আচরণগুলোর ভেতরে আমরা হচ্ছে যে জাতি বৈষম্যের যে বিষয়টা, বিভেদ বিভাজনের যে বিষয়টা সেটা দেখতে পাই। কিন্তু ঠাকুরদাস মুখোপাধ্যায় ওইরকম সরাসরি রেসিস্ট কোনো মন্তব্য করেন নাই। সো এই কারণে আমাদের অধর রায়টা এখানে হচ্ছে পারফেক্ট অ্যান্সার। এরপরে আমাদের দারোয়ানটা কাঙালের গায়ে হাত দিল না কিসের ভয়ে? অশৌচের ভয়ে। কারণ সে যেহেতু মরা টাচ করে, মৃতদেহ টাচ করে বসেছিল, এই কারণে অশৌচের ভয়ে আমাদের দারোয়ান কাঙালের গায়ে হাত দেয় নাই। এরপরে তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাবো। উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? এখানে ধর্মবিশ্বাস, ওই যেটা বললাম যে ছেলের হাতের আগুন যদি পাই সেই ক্ষেত্রে এটা আত্মার মোক্ষ লাভের একটা উপায় হিসেবে কাজ করে ধর্মবিশ্বাস মতে। তো এখানে ধর্মবিশ্বাসের বিষয়টাই ফুটে উঠছে। এরপরে আবার ওই যে মহেশ গল্প থেকে বলা হইলো যে মহেশের জন্য খড় ধার চাইতে গিয়ে গফুর একসময় তর্করত্নের পাঁচ হইতে যায়। তর্করত্ন তীরবৎ 2 হাত পিছাইয়া গিয়া বলিয়াছিল আমরও ছুঁয়ে ফেলবি নাকি। উদ্দীপকটা সেম, বাট প্রশ্নটা একটু ডিফারেন্ট। প্রশ্নের ভেতরে বলা হয়েছে যে উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি নিচের কোন রচনায় বিদ্যমান। সেখানে আমাকে রচনাটা ইন্ডিকেট করতে বলছে। রচনাটা হইলো অভাগীর স্বর্গ। বাকি কোনোটাতে এই জিনিসটা ওইভাবে আসলে ফুটে ওঠে নাই। এরপরে বলা হইলো যে ফুটে ওঠা ভাবটি হলো, এখানে কোন ফুটে ওঠা ভাব দেখা গেছে? এখানে আমরা দেখতে পাই হচ্ছে শ্রেণী বৈষম্য। তো এখন বলতে পারো যে ভাই আগেরটাতে নিলেন জাতি বিভেদ, এখানে নিলেন শ্রেণী বৈষম্য। এই যে এই কনফিউশনটা যাতে তোমাদের ভেতর না হয় এই কারণেই কিন্তু একেবারে শুরুর দিকে যখন আমরা এই টপিকটা নিয়ে আলোচনা শুরু করছিলাম তখনই জাতি বিভেদ, শ্রেণী বিভেদ, বর্ণ বৈষম্য এই যে বিষয়গুলো এগুলো কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার একটা চেষ্টা করছি। ওকে, তো এখানে আমাদের শ্রেণী বৈষম্যের বিষয়টা ফুটে উঠছে। এরপরে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখবো যে হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। জরিনা নামের একটা ক্যারেক্টার আছে যে দীর্ঘদিন ধরে কাজ করে ধনাঢ্য ব্যবসায়ী করিম মন্ডলের বাড়িতে। খুবই ভালো কথা। করিম মন্ডল না, জরিনার মেয়ে সুমি প্রাথমিক সমাপনী পরীক্ষায় ভালো ফল করার পর পড়াশোনার ব্যাপারে পরামর্শ চাইলেন। করিম মন্ডলের স্ত্রীর কাছে পরামর্শ চাইলে তিনি বলেন মাইয়ারে জজ ব্যারিস্টার না বানাইয়া কাজে দিয়ে দাও। এই যে কথাটা বললো তার এই মানসিকতাটা, করিম মন্ডলের স্ত্রীর যে মানসিকতা, তার সাথে সাদৃশ্যপূর্ণ ক্যারেক্টার কোনটা? এটা হচ্ছে আমাদের মুখ্য যে মহাশয়ের বড় ছেলে, ওই যে সব বেটাই এখন বামুন কায়েত হতে চায়। জাস্ট পরের প্রশ্নটার দিকেই যদি আমরা তাকাই তাহলে বলছে যে এই সাদৃশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বক্তব্য কোনটা? বক্তব্যটা হচ্ছে এইটা, সব বেটাই এখন বামুন কায়েত হতে চায়। সেই যে পড়াশোনা করে জজ ব্যারিস্টার হবে, এই যে জাতে ওঠার যে বিষয়টা, তোমার একটু নিচু জাত থেকে উঁচু জাতের মধ্যে আসবে, একটু নিচু শ্রেণী থেকে উঁচু শ্রেণীতে উত্তরণ ঘটবে, এই জিনিসটা সহ্য হচ্ছে না করিম মন্ডলের স্ত্রীর। তাই উনি বলতেছেন যে মাইয়ারা জজ ব্যারিস্টার বানানোর দরকার নাই, ওরা কাজে দিয়ে দাও। একই রকম কথা আমরা মুখোপাধ্যায় মহাশয়ের যে বড় ছেলে তার কথাতেও দেখতে পাই যে সব বেটারাই যেন এখন বামুন কায়েত হইতে চায়। এরপরে আসে হচ্ছে আমাদের ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। এবার কে গোবর জল ছড়িয়ে দেওয়ার কারণ কি? গোবর জল ছড়িয়ে দেওয়ার কারণটা হচ্ছে আমাদের গোবর জল দিয়ে ভালো পরিষ্কার হয় না, এটা না। কাঙালিকে অপমান করাও না, কাঙালিকে তাড়িয়ে দেওয়াও না, ছোট জাত বলে কাঙালিকে যে ঘৃণা করার বিষয়টা, এই জিনিসটা এখানে মূল কারণ। কারণটা কি? যে ওই যে নিচু জাতের মানুষ বাসার উপরে একেবারে উঠে আসছে, সো বাসার পবিত্রতা একটু নষ্ট হয়েছে। গোবর জল যেহেতু পবিত্রতার একটা প্রতীক, তাই ওকে তাড়াই দিয়ে ওইখানে গোবর জল ছিটিয়ে দিলে জায়গাটা আবার নতুন করে পবিত্র হবে, এই কারণে এই কথাটা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে অভাগীর স্বর্গ গল্পে মা কাঙালিকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল। তো এখানে আমাদের নাপতে বৌদির কাছ থেকে আলতা আনতে বলা হয়, এটা সরাসরি একটা ইনফরমেশন জ্ঞানমূলক টাইপের। এরপরে আসতে হচ্ছে দুলে মরার কাঠ কি হবে শুনি। এখানে অধর রায়ের কোন মনোভাব প্রকাশ পাইছে? এখানে অবজ্ঞার যে মনোভাবটা, সেইটা অবজ্ঞা মানে অবহেলা। সেখানে ঘৃণার কোনো বিষয় আসলে আসে নাই। ঘৃণা করে যে ওকে তাড়াই দেওয়া হচ্ছে এরকম না। আর তারপরে হচ্ছে অহংকার, যেটা অহংকার ওইভাবে হয় নাই। তিরস্কারটা একটু মনে হইতে পারে, বাট মূলত যে জিনিসটা ফুটে উঠছে যে তুই দুলে, তুই আবার মানে পোড়াবি, এরকম করে তাকে যে তাচ্ছিল্য করা হয়েছে, এই জিনিসটা কিন্তু এখানে মূলত ফুটে উঠছে। সো বাদ বাকি যে জিনিসগুলো ঘৃণা, অহংকার বা তিরস্কার, এখানে এই তাচ্ছিল্যের ভাবটা ওইভাবে আসে না, বরং অবজ্ঞা কথাটার সাথে তাচ্ছিল্যের বিষয়টা মিল সব থেকে বেশি। সো ওই অনুসারে আমরা হচ্ছে এই অবজ্ঞাটাকে বেস্ট অ্যান্সার হিসেবে নিব। এরপরে আরেকটা উদ্দীপক যে সাদিদ নামের একটা ক্যারেক্টার বাগেরহাট পিসি কলেজে পড়ে। মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে রাতেই সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গভীর রাতে বাড়ির নিকটে নদীর তীরে পৌঁছায়। নদীতে পারাপারের নৌকা না পেয়ে সে সাঁতার কেটে নদী পার হয়ে বাড়িতে আসে। তাহলে এই যে মায়ের প্রতি অগাধ ভালোবাসা এবং তার জন্য যে পরিশ্রম করার বিষয়টা, সেটা থেকে আমরা বলতে পারি যে এখানে অভাগীর স্বর্গ গল্পের কাকে প্রতিনিধিত্ব করবে? সে অবশ্যই কাঙালিকে সে প্রতিনিধিত্ব করবে, মায়ের প্রতি ভালোবাসার যে বিষয়টা সেটার কারণে। এরপরে বলা হলো যে আরেকটি প্রাণী দূরে থাকিয়া একই দলের সঙ্গী, এই দলের সঙ্গী হইল। এখানে অভাগীকে প্রাণী বলে উল্লেখ করার কারণ কি? কারণটা হচ্ছে সে ছোট জাতের ছিল। নারী বলে অবহেলা বা দরিদ্র বলে উপেক্ষিত হওয়ার যে বিষয়টা, এই দুইটার কোনোটাই এখানে আসে নাই। এবং দরিদ্রতার যে জিনিসটা, সেটাকে যদি আমরা একটু কাউন্টে নিতেও চাই, আমরা অপশনে কিন্তু সেই জিনিসটা পাই নাই, যে 1 আর 3 এটা আমার অপশনে নাই। সো আমার বেস্ট আনসার হচ্ছে 1, ছোট জাত। যেহেতু তার জাত ছোট, সেইটার কারণেই সে বেসিক্যালি ওই যে দূরে দাঁড়ায় দেখতে পারছে, তাকে আসলে শ্মশানের কাছে যে মরা পড়ানো দেখার সৌভাগ্যটা হয় নাই। এবং এটা কিন্তু গল্পেও ওইভাবেই বলা আছে, এখানে দরিদ্রতার কথাটা উল্লেখ করা নাই, এইভাবে বলা আছে যে তার হচ্ছে দুলে জাতের মানুষ ছিল এবং এই নিচু জাত জন্য সে ওই মরা পড়ানোটা কাছে থেকে দেখার সুযোগটা পায় নাই। এরপরে আছে হচ্ছে রসিক বেলগাছটা কাটতে গেলে